যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। বলো, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। চলো, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের পর্যাবৃত্ত গতি অধ্যায়ের প্রথম ক্লাস, ফার্স্ট পার্টের 8 নম্বর চ্যাপ্টার। এটা তরঙ্গ রিলেটেড। আমরা ফার্স্ট পার্টে 2টা চ্যাপ্টার পড়বো, তরঙ্গ বা ওয়েভ। ঠিক আছে, এই রিলেটেড আমরা ফার্স্ট পার্টে 2টা চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি। আর এর পরের যে চ্যাপ্টারটা 9 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ওয়েভ, অর্থাৎ তরঙ্গ, শব্দ ও তরঙ্গ, সাউন্ড অ্যান্ড ওয়েভ। তো আমরা এই 2টা চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে পড়বো। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং তুলনামূলক সহজ একটা চ্যাপ্টার। তোমরা এ পর্যন্ত ধরো যতগুলো চ্যাপ্টার পড়ছো, মোটামুটি ধরো ভেক্টর, নিউটনের বলবিদ্যা, তো এগুলো একটু ধরো যে প্রথম প্রথম শিখছো, তো একটু ধরো কঠিন লাগতে পারে। বাট এই চ্যাপ্টারগুলো না খুব সহজ। এই চ্যাপ্টারগুলোতে মোটামুটি আমাদের আগের যে শেখা জিনিসগুলা, সেই জিনিসগুলাই বেশিরভাগ কাজে লাগবে। তো আমরা পর্যাবৃত্ত কোন পেপার? পর্যাবৃত্ত ফার্স্ট পেপারে। ঠিক আছে, ফার্স্ট পেপারে পর্যাবৃত্ত গতি। সাউন্ড ক্লিয়ার নেই? একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। অনেকে বলতেছে সাউন্ডে প্রবলেম। সাউন্ড ক্লিয়ার, ওকে। কারো যদি সমস্যা হয় একটু ঠিকঠাক করে আবার ঢুকো। সাউন্ড ক্লিয়ার আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়টা কেন বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের একটু বলি। তোমরা ধরো যারা এখানে ধরো যে সাইকেলে অ্যাড আসো, তো তাদের অনেকেরই মেইন টার্গেট হচ্ছে ধরো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং। তো ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, বিশেষ করে যদি তুমি, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, তো আমরা দেখছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পড়াশোনাতে সরল ছন্দিত স্পন্দন গতি এর আসলে অনেক বেশি ব্যবহার আছে। এই কারণে তোমরা ধরো যে শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা লাগবে এমনটা না, অন্যান্য অনেক ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্সের এই সরল ছন্দিত স্পন্দন গতির জ্ঞানটা কাজে লাগে। বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যাদের পড়াশোনা, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজে লাগে। তো এই কারণে তুমি দেখবা যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবা, তোমার ফার্স্ট ইয়ারে দেখবা ফিজিক্স পড়াবে। তো ফার্স্ট ইয়ারে ফিজিক্সের, আমরা তো ধরো ফিজিক্সে ইন্টারমিডিয়েট ফিজিক্সে অনেকগুলো শাখার সাথে পরিচিত হব। আমরা অপটিক্স পড়বো, আমরা হচ্ছে তড়িৎ পড়বো, আমরা চুম্বক পড়বো, তারপরে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স পড়বো, আপেক্ষিকতা পড়বো, এরকম অনেক কিছুই তো আমরা পড়বো। তা আমাদের কিন্তু ওই ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি ফিজিক্সটা পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা থাকে ফিজিক্সের, বিশেষ করে ওই কোর্সে ফিজিক্সের কিন্তু সব টপিক থাকে না। ঠিক আছে, সবগুলো টপিক টাচ করা থাকে না। তো যে মানে ফিল্ডেই তুমি পড়াশোনা করো না কেন, ফিজিক্সের যে কোর্সটা তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, তোমার একটা কোর্স কিন্তু ফিজিক্সের একটা কোর্স থাকবে। তো সেখানে দেখবা ওয়েভ, সিম্পল হারমোনিক মোশন, এইটা কিন্তু আছে। তো এইটা কেন কাজে লাগবে? এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ইলেকট্রিক্যাল সিগনাল, বিশেষ করে এসি সিগনাল যেগুলো, তো এই এসি সিগনালগুলো কিন্তু সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন, এই ইকুয়েশন ফলো করে। সিম্পল হারমোনিক মোশনের স্মরণের সমীকরণের মতোই কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ভোল্টেজ সিগন্যালের ইকুয়েশন হবে, ইলেকট্রিক্যাল কারেন্ট সিগন্যাল বা ভোল্টেজ সিগন্যাল এর ইকুয়েশন হবে। তো এই কারণে কিন্তু এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের জ্ঞানগুলো দেখবা তোমার পরবর্তীতেও কাজে লাগবে। তো আমি ধরে নিচ্ছি, ধরো তুমি কিছুই জানো না, একেবারে কিছুই পড়ো নাই, তোমার সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত গতি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি ম্যাথমেটিক্যাল কোনো টার্মের সাথেই ওইভাবে পরিচিত না। আমি একেবারে তোমাকে শুরু থেকে, একেবারে একটা বাচ্চারা যেভাবে পড়াশোনা করে ওইভাবে একেবারে শুরু থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা ব্যাপার ভেঙে ভেঙে এখানে বুঝাই দিব। ঠিক আছে, যেহেতু এটা আমরা কি করতেছি, প্রথম পড়তেছি, এটা আমাদের অ্যাডমিশনের ক্লাস না, বা আমাদের এফআরবির ধরো যে ওয়ান শট ক্লাস টাইপেরও ক্লাস না, একেবারে ডিটেলস আমরা শিখব। তো এইখানে আমরা একেবারে শুরু থেকে ডিটেলস ওইভাবে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আসো যে পিরিয়ডিসিটি বা পর্যাবৃত্ত ঘটনা, পিরিয়ডিসিটি বা পর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা বা পিরিয়ডিসিটি। দেখো, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? পর্যাবৃত্ত ঘটনা দুই ধরনের হয়, দুই ধরনের পর্যাবৃত্ত ঘটনা ঘটে। একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে কালিক। যে ঘটনাগুলো একটা নির্দিষ্ট স্থান পরপর
অথবা একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হয়, পুনরাবৃত্তি হয়, সেই ঘটনাগুলোকেই বলা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। যে ঘটনা একটা নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট কাল, টাইম পিরিয়ড পর পর রিপিট হয়, সেটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত। আর যে পর্যাবৃত্ত ঘটনা একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রিপিট হয়, একটা ডিস্টেন্স ইন্টারভেলে রিপিট হয়, তো সেই ঘটনাটাকে বলা হয় হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত ঘটনা। তাহলে আসো আগে আমরা একটু পর্যাবৃত্ত ঘটনা তাহলে সংজ্ঞাটা লিখি। পর্যাবৃত্ত ঘটনা মানে পুনরাবৃত্তি হবে। তো কিসের হিসাবে পুনরাবৃত্তি হবে? সময়ের ইন্টারভেলে অথবা স্থান বা দূরত্বের ইন্টারভেলে। তাহলে যে সকল ঘটনা একটি নির্দিষ্ট সময় অথবা স্থান বা দূরত্বের বিরতিতে ঘটে, দূরত্বের বিরতিতে পুনরাবৃত্তি ঘটে, তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। পর্যাবৃত্ত ঘটনা বলে। এবার এই পর্যাবৃত্ত ঘটনা দুই ধরনের হয়। পর্যাবৃত্ত এই ঘটনাটা দুই ধরনের হয়। একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত, আর একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। কালিক পর্যাবৃত্ত হচ্ছে কি নির্দিষ্ট স্থান পর, কালিক পর্যাবৃত্ত হচ্ছে নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি হবে। তাহলে যে পর্যাবৃত্ত ঘটনা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটে। আর স্থানিক পর্যাবৃত্ত হচ্ছে যে পর্যাবৃত্ত ঘটনা একটি নির্দিষ্ট দূরত্ব বা স্থানের ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। স্থানের ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে। দেখো যতই আমরা সংজ্ঞা পড়ি না কেন, উদাহরণ না দিলে বোঝা যাবে না। আসলে একটু তাহলে উদাহরণ দিয়ে চিন্তা করি। এগুলা বিশেষ করে যাদের ধরো মেডিকেল টার্গেট তাদের কিন্তু এগুলো লাগবে। হ্যাঁ ঠিক আছে, এই বাংলা কথার এমসিকিউগুলো তাদের কিন্তু লাগবে। তাহলে আসো কালিক পর্যাবৃত্ত টাইমের ইন্টারভেলে ঘটে। এটাকে ইংরেজিতে বলা হয় টেম্পোরাল পিরিয়ডিসিটি। তো এবার আসো কিছু উদাহরণ আমরা চিন্তা করি। এরকম কিছু উদাহরণ, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে ঘটনাটা ঘটবে। তো নিজে একটু চিন্তা করে ভাবো তো এরকম উদাহরণ জানো কিনা। হ্যাঁ, এরকম উদাহরণ হচ্ছে তোমার জন্মদিন, তাই না? তোমার জন্মদিন 365 দিন পর পর রিপিট হচ্ছে না? তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে। তারপর ধরো সপ্তাহে শুক্রবার, তাই না? সপ্তাহে শুক্রবার 7 দিন পর পর একটা নির্দিষ্ট সময় পর পর ব্যাপারটা রিপিট হচ্ছে, তাই তো? তারপরে তুমি মনে করো যে ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়িতে যে সময়টা ধরো সকাল 6টা বাজে, তো সকাল 6টা বাজে, সেই সকাল 6টা আবার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর আবার কিন্তু সকাল 6টা বাজতেছে। তারপরে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন। তাহলে ব্যাপারটা 365 দিন পর পর রিপিট হচ্ছে। তাহলে কিসে রিপিট হচ্ছে? কোনটা ব্যবধানে, কোন জিনিসটা ব্যবধানে রিপিট হচ্ছে? সময় ব্যবধান, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে বারবার রিপিট হচ্ছে। তাহলে এর জন্য এই যে কালিক পর্যাবৃত্ত, এর জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা টাইম ইন্টারভেল লাগবে। বোঝা গেছে? তাহলে আমরা একটু উদাহরণগুলো লিখে ফেলি। উদাহরণ ধরো 1, যে পৃথিবীর সূর্যের চারপাশে ঘূর্ণন, পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ,
চারপাশে প্রদক্ষিণ। এই যে পৃথিবীর সূর্যের চারপাশে যে প্রদক্ষিণ করতেছে এর জন্য যে টাইম ইন্টারভেল টাইমটা কত 365 ডে, 365 দিন। তারপরে ধরো যে সপ্তাহে শুক্রবার, সপ্তাহে শুক্রবার 7 দিন পর পর শুক্রবার আসতেছে, তাহলে এখানে এই যে টাইম ইন্টারভেলটা হচ্ছে টি হচ্ছে 7 ডেজ, 7 দিন পর পর শুক্রবারটা আবার আসতেছে, তাই না? ঠিক আছে, তাহলে টাইম ইন্টারভেল এটা। তারপরে মনে করো তোমার জন্মদিন, তোমার জন্মদিন, তোমার জন্মদিন, তাহলে এখানে 1 বছর পর পর রিপিট হচ্ছে, তাহলে এখানে টাইম ইন্টারভেলটা 1 বছর, 1 ইয়ার, ঠিক আছে, বা 365 দিন। কি কথা কি বুঝছো? তাহলে খুব সহজ জিনিস। এবার আসো স্থানিক পর্যাবৃত্ত। স্থানিক পর্যাবৃত্ত, স্থানিক পর্যাবৃত্ত ইংরেজিতে এটাকে বলা হয় স্পেশাল পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি। এবার এটা কি হবে? একটা নির্দিষ্ট দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট স্থান পরপর রিপিট হবে, ঠিক আছে, একটা সার্টেইন ডিস্টেন্স পরপর রিপিট হবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স, ডিস্টেন্স ইন্টারভেলে রিপিট হবে, ঠিক আছে। এবার এরকম উদাহরণ বলো তো দু একটা, দেখি তোমাদের কাছ থেকে শুনি, বলো এরকম দু একটা উদাহরণ বলো তো। দেখো আমি একটা খুব সুন্দর উদাহরণ বলি, তুমি দেখবা বৈদ্যুতিক খুঁটি, রাস্তার পাশ দিয়ে যখন যাবা দেখবা বৈদ্যুতিক খুঁটি একটা নির্দিষ্ট দূরত্ব পর 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 বসানো থাকে না? কি কথা বুঝছো? একটা নির্দিষ্ট দূরত্ব পর পর দেখবা বৈদ্যুতিক খুঁটি বসানো থাকবে। তারপরে তোমার বাসার টাইলসের ডিজাইন, তোমার বাসায় দেখবা টাইলসের যে ফুলের যে ডিজাইনগুলো দেখবা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রিপিট হচ্ছে টাইলসের ডিজাইনটা। তাহলে যে ঘটনাটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর ডিস্টেন্স ইন্টারভেলে রিপিট হবে আবার, সেটাই হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। তাহলে আমরা একটু উদাহরণ হিসাবে লিখে রাখি যে বৈদ্যুতিক খুঁটির অবস্থান, বৈদ্যুতিক খুঁটির অবস্থান, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বৈদ্যুতিক খুঁটিগুলো অবস্থান করা থাকে। তারপরে হচ্ছে টাইলসের ডিজাইন, বাসার টাইলসের ডিজাইন, ঠিক আছে, এইগুলো হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত। এবার শোন, আমরা স্থানিক পর্যাবৃত্তটা নিয়ে আলোচনা করব না এখানে, আমরা আলোচনা করব কালিক পর্যাবৃত্ত, অর্থাৎ যে ঘটনা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে রিপিট হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব, কালিক পর্যাবৃত্ত। তো এবার আসো গতি, পর্যাবৃত্ত গতি। তাহলে কোনো বস্তু কণার গতিপথ, ধরো একটা পর্যাবৃত্ত ঘটনা ঘটাচ্ছে এরকম একটা বস্তু, তাহলে তার গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে ধরো কোনো বস্তু কণার গতিপথ এমন হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর পর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে বারবার অতিক্রম করবে, রিপিট করবে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে চলো এবার পর্যাবৃত্ত গতিটা শিখি, যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। তাহলে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশন। অনেকে বলতে ভাই আপনি তো বলছেন এই অধ্যায় পড়বো হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, সেটা কই? আসতেছি। সরল ছন্দিত স্পন্দন তোমার বুঝতে গেলে সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন, সংক্ষেপে এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, প্রকাশ করা হয় সংক্ষেপে SHM দিয়ে, SHM পার্টিকেল মানে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা। তো সরল ছন্দিত স্পন্দন গতি ভাই এটা বুঝতে গেলে তোমার আগে এটা ভালো করে বুঝতে হবে, পিরিয়ডিক মোশন ভালো করে বুঝতে হবে, পর্যাবৃত্ত গতি ভালো করে বুঝতে হবে, কারণ সরল ছন্দিত স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। তা আগে আমাদের পর্যাবৃত্ত গতিটা ভালো করে বুঝতে হবে। তো পর্যাবৃত্ত গতিটা কি? যদি কোনো বস্তু কণার গতিপথ এমন হয়, একটা গতিশীল বস্তু, সেই গতিশীল বস্তু কণার গতিপথ এমন হবে সে কি করবে, তার গতিপথের কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথাই হচ্ছে এটা, নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে অতিক্রম করতে হবে, না হলে কিন্তু পর্যাবৃত্ত গতি হবে না। তাহলে দুইটা ইম্পর্টেন্ট কথা, একটা নির্দিষ্ট সময় পরপর গতিপথের কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম, নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতে হবে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কি ক্লিয়ার? তাহলে আসো আমরা একটু সংজ্ঞাটা লিখি, ঠিক আছে, সংজ্ঞা দেখে দেখে তো মানে লেখার কিছু নাই, তুমি নিজের মতো করে লিখবে সংজ্ঞা বুঝে বুঝে, যে যদি কোনো
যদি কোনো বস্তু কণার, আচ্ছা ধরো সংজ্ঞা আমি লিখতেছি না, আগে দেখি একটা উদাহরণ দেখি। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটার গতি। যেমন তুমি দেখো এটা হচ্ছে একটা ঘড়ি, ঘড়ির এখানে হচ্ছে 12টা, এখানে 3টা, এখানে 6টা, এখানে 9টা, তাহলে এভাবে লেখা আছে সংখ্যাগুলা। এবার মনে করো ঘড়ির একটা কাঁটা, ধরো এই হচ্ছে ঘড়ির বড় কাঁটাটা, ধরো সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা 12-র সোজাসুজি আছে। এবার সেকেন্ডের কাঁটাটা এদিক দিয়ে ঘুরবে, তাহলে আমি মনে করো এই যে 12 এটাকে একটা পয়েন্ট চিন্তা করলাম যে এইটা হচ্ছে একটা বিন্দু। এবার এই ঘড়ির কাঁটাটা ঘুরছে, এভাবে ঘুরে আসবে, তো সেকেন্ডের কাঁটাটা এটা ঘুরে গিয়ে আবার এই 12-র কাছে কখন পৌঁছাবে, কত সময় পর পৌঁছাবে বলো? সেকেন্ডের কাঁটা, তাহলে সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 মিনিট পর পর 60 সেকেন্ড বা 1 মিনিট, এই টাইম ইন্টারভেল পর পর, এই সময় ব্যবধান পর পর এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করে যাবে না, দেখো তো এইভাবে ঘুরে আসবে, ঘুরে এসে এভাবে অতিক্রম করে যাবে, আবার 1 মিনিট পর 60 সেকেন্ড পর আবার এদিক থেকে অতিক্রম করবে, আবার ঘুরে এসে 60 সেকেন্ড পর এই বিন্দুটাকে এদিক থেকে অতিক্রম করবে, করবে না? তাহলে এই বস্তুটার গতি, এই যে ঘড়ির কাঁটার গতিটাই একটা পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা হোক, মিনিটের কাঁটা হোক, ঘন্টার কাঁটা হোক, এর গতিটাই হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। তাহলে এবার তুমি উদাহরণটা তোমার মাথায় রাখো, মাথায় সেট করো উদাহরণটা, দেন তুমি এবার ডেফিনেশনটা লেখো, সংজ্ঞাটা লেখো, যে যদি কোনো বস্তু কণার গতিপথ এমন হয় যে তা গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর দিস ইজ দ্য টাইম ইন্টারভেল, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে তাকে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলে, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা। তাহলে এখান থেকে এই যে উদাহরণটা অলরেডি আমরা দেখলাম, তাহলে এবার কিছু বৈশিষ্ট্য লিখে ফেলি তো। তাহলে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম, তাহলে আমরা এখান থেকে এই সংজ্ঞা তো বুঝলাম, তাহলে এখান থেকে কিছু বৈশিষ্ট্য লিখে ফেলি। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে টাইম ইন্টারভেল থাকতে হবে, একটি নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় বিরতিতে, এই নির্দিষ্ট সময় বিরতি, দিস ইজ টাইম ইন্টারভেল। এই টাইম ইন্টারভেল দ্যাট ইজ টি, ক্যাপিটাল লেটার টি দিয়ে লেখা হচ্ছে টাইম ইন্টারভেল। এই নির্দিষ্ট সময় টাইম ইন্টারভেল পর পর একই দিক থেকে অতিক্রম করবে, ঠিক আছে? তাহলে এটা একটা বৈশিষ্ট্য। 2, গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে, এই নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করবে, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে না, সবসময় একই দিক থেকে, ক্লকওয়াইজ হলে সবসময় ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজই অতিক্রম করতে হবে। এই বিন্দুকে একবার এদিক থেকে গেলাম আর একবার এদিক থেকে গেলাম, তাহলে কিন্তু হবে না। কি কথা বুঝছো? ক্লিয়ার? এবার আরেকটা বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে। পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে, যে কোনো আকৃতির হতে পারে, ঠিক আছে? যে কোনো আকৃতির হতে পারে মানে ত্রিভুজ আকৃতি হতে পারে, হ্যাঁ, বৃত্তাকার হতে পারে, হ্যাঁ, উপবৃত্তাকার হতে পারে, হ্যাঁ, ধরো বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, বৃত্তাকার, উপবৃত্তাকার, ত্রিভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি,
সরল রৈখিক, সরল রৈখিক হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনো আকৃতির হতে পারে। ঠিক আছে, যে কোনো আকৃতির হতে পারে। এবার কথা হচ্ছে ভাই ঘড়ির কাঁটার গতি বৃত্তাকার, এটা না তো বুঝলাম যে হ্যাঁ গতিটা বৃত্তাকার গতি, গতিপথের কোন একটা বিন্দুকে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর একই দিক থেকে অতিক্রম করছে, ভাই এটা বুঝলাম। তো উপবৃত্তাকার কেমনে হয়? কেন উপবৃত্তাকারের উদাহরণ নাই তোমার কাছে? বলো, উপবৃত্তাকারের উদাহরণ কি নাই তোমার কাছে? ভাবো তো, পর্যাবৃত্ত গতির উদাহরণ। চোখ কান খুলে তাকাও, আশেপাশে চোখ কান খুলে তাকাও, চিন্তা করো যে উপবৃত্তাকার গতি নাই। আছে কি? পৃথিবীর চারপাশে স্যাটেলাইটের ঘূর্ণন বা চাঁদের ঘূর্ণন, অথবা সূর্যের চারপাশে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলোর ঘূর্ণন। এটা হচ্ছে সূর্য। সূর্য তো সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তিত হচ্ছে, এই পথটা কি পুরোপুরি এরকম বৃত্তাকার? উত্তর হচ্ছে না। তাহলে পথটা কেমন? পথটা উপবৃত্তাকার। পথটা এরকম উপবৃত্তাকার পথ, তাই না? এরকম উপবৃত্তাকার পথ। তাহলে এই উপবৃত্ত পথে গ্রহগুলা, পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলা আবর্তিত হচ্ছে। এই যেটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে, এরকম উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হচ্ছে। তাহলে কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে যদি আবর্তিত হয়, ধরো এই কক্ষপথের উপর কোনো একটা পয়েন্ট আমি নির্ধারণ করে দিলাম, ধরো কোনো একটা পয়েন্ট হচ্ছে এ, ধরো এই পয়েন্টটা, যে এই একটা পয়েন্ট আমি নির্ধারণ করলাম, এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট। তাহলে তুমি দেখো তো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে, সূর্যের চারপাশে ঘোরার সময় এই এ বিন্দুটাকে এদিক থেকে অতিক্রম করলো। অতিক্রম করার পরে এই কক্ষপথে ঘুরে 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 আবার যখন এখানে আসবে, বলো কতদিন পর আসবে? কতদিন? নির্দিষ্ট সময় পর পর আছে, সেই নির্দিষ্ট সময় 365 দিন। তো নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে দেখো একই দিক থেকে অতিক্রম করতেছে না? পথটা কেমন? উপবৃত্তাকার। তাহলে এটা হচ্ছে উপবৃত্তাকার পর্যাবৃত্ত গতি। উপবৃত্তাকার পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, ওকে। এবার ধরো এমন যদি করা হয়, মনে করো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আকৃতির পথ আছে, ত্রিভুজ আকৃতির একটা পথ। মনে করো দেখবা বিভিন্ন কম্পিটিশনে লাইন ফলোয়িং রোবট দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে কম্পিটিশন হয়। যেরকম একটা লাইন করা থাকে, ওই লাইনের উপর দিয়ে ধরো রোবট ঘুরবে, রোবট রোবট গাড়ি, ছোট ছোট গাড়ি, এই গাড়িগুলো এই লাইন ফলো করে এর উপর দিয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম কম্পিটিশন হয়। তো মনে করো এরকম একটা লাইন করা হয়েছে ত্রিভুজ আকৃতি। এবার ধরো একটা ছোট্ট গাড়ি, ঠিক আছে, একটা ছোট্ট কণা, সেই কণাটাকে এই এই পথের উপর দিয়ে এভাবে চলতে বলা হয়েছে। তো কণাটা ওভাবে চলতেছে একটা নির্দিষ্ট স্পিডে, একটা নির্দিষ্ট গতি নিয়ে এই পথ বরাবর এইভাবে এইভাবে ঘুরে আসতেছে। ঠিক আছে, এই পথ বরাবর এভাবে এভাবে ঘুরে 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 আসতেছে। এবার তুমি গতিপথের একটা নির্দিষ্ট পয়েন্ট চিন্তা করো, ধরো গতিপথের একটা নির্দিষ্ট পয়েন্ট, ধরো এই পয়েন্টটা চিন্তা করো, ধরো এটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে সেই এই পয়েন্টটাকে, এই কণাটা এইভাবে ঘুরে এসে একই স্পিডে যাচ্ছে, কখনো দ্রুত কখনো ধীরে, এরকম না, সবসময় একই স্পিডে এভাবে ঘুরে আসছে, এইভাবে ঘুরে 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 আসছে। তাহলে এই এ বিন্দুটাকে দেখো তো একই দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে যাচ্ছে না? তো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে ধরো যে সময়টা লাগে, সেই সময়টা হচ্ছে টাইম পিরিয়ড টি। তাহলে এই টি সময় পর পর এই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করছে না? বলো, সবসময় বৃত্তাকার হইতে হবে এমন কোনো কথা আছে? আমার যদি শর্তগুলা মানে, এই তিনটা শর্ত যদি মানে, বিশেষ করে এই প্রথম দুইটা শর্ত যদি মানে, যে একটা নির্দিষ্ট সময় পর পর এবং একই দিক থেকে গতিপথের কোনো একটা বিন্দুকে অতিক্রম করে যাবে, তাহলেই তো হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে কিনা, সেটা এখানে হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে এই গতিটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। তা আকৃতি কেমন হলো? ত্রিভুজ আকৃতি হইলো, তাহলে এটাও কিন্তু পর্যাবৃত্ত গতি হলো। ঠিক একইভাবে মনে করো একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, তুমি একটা চতুর্ভুজের উপর দিয়ে ধরো একটা কণাকে মুভ করাচ্ছ একই স্পিডে, ধরো একটা গাড়ি, হ্যাঁ, ছোট একটা লাইন ফলোয়িং রোবট গাড়ি, সেটা এই পথের উপর দিয়ে এইভাবে ঘুরে আসতেছে। তাহলে সেম একইভাবে গতিপথের কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দু, সেই এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর এই কণাটা একই দিক থেকে অতিক্রম করতেছে, যেহেতু এইভাবে ঘুরছে, এইভাবে যেহেতু ঘুরছে, তাহলে একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করলে এটাও পর্যাবৃত্ত গতি। এবার কথা হচ্ছে কি ভাই, আঁকাবাঁকা পথ হইতে পারে? আঁকাবাঁকা পথ হইতে পারে, হ্যাঁ আঁকাবাঁকা পথ হইতে পারে। ধরো এরকম একটা আঁকাবাঁকা পথ, এই এই এরকম একটা আঁকাবাঁকা পথ, এই পথের উপর দিয়ে এই কণাটা ধরো এই বরাবর যাচ্ছে, এইভাবে এই কণাটা এই বরাবর চলতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরে আসতেছে এইভাবে। তাহলে এইভাবে এই কণাটা চলতেছে। তাহলে গতিপথের কোনো একটা বিন্দু ধরি, ধরো এটা একটা এ বিন্দু,
তাহলে সে এই বিন্দুটাকে এদিক থেকে এসে এই যে অতিক্রম করে গেল, যার পরে আবার ঘুরে একটা টাইম পিরিয়ড টি সময় পর আবার ওই গতিপথের ওই বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা কি বলছিলাম, পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে। সরল রৈখিক আকৃতির কি হতে পারে? পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে। তো সেটা আমরা দেখালাম। এবার এর মধ্যে একটা প্রশ্ন কি উঠছে, সরল রৈখিক কি হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, সরল রৈখিকও হতে পারে। ঠিক আছে, সরল রৈখিক হতে পারে। এবার আসো দেখি সরল রৈখিক কিভাবে হবে। সরল রৈখিক পর্যাবৃত্ত গতি, যে পর্যাবৃত্ত গতি নাকি সরল রৈখিকও হয়। আচ্ছা দেখি সরল রৈখিক হয় কিনা। মনে করো এটা হচ্ছে একটা রাস্তা আছে, এটা হচ্ছে একটা সরল রৈখিক রাস্তা। এই রাস্তায় এই প্রান্ত থেকে তুমি হেঁটে বি প্রান্তে যাচ্ছ, আবার বি প্রান্ত থেকে হেঁটে তুমি আবার এই প্রান্তের দিকে ফিরে যাচ্ছ। সরল রৈখিক, যাচ্ছ আসতেছ, টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। তাহলে এই গতিটাই কিন্তু সরল রৈখিক গতি। দেখো সরল রৈখিক রাস্তায়, তাহলে এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। সরল রৈখিক পথে যাচ্ছ, সরল রৈখিক পথে আসতেছো, এটা কি একটা পর্যাবৃত্ত গতি। ধরো কোনো একটা বস্তুকণা, এটা হচ্ছে একটা সরল রৈখিক পথ। একটা বস্তুকণা এই সরল রৈখিক পথের এই মাথা থেকে এই মাথায় যাচ্ছে আসতেছে। তাহলে যদি এই সরল রৈখিক পথে যায় এবং ব্যাক করে ফেরত আসে, সরল রৈখিক পথে যাচ্ছে আসতেছে, তাহলে গতিটা কি সরল সন্ধিত স্পন্দন গতি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। ঠিক আছে, মানে সরি, পর্যাবৃত্ত গতি হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। কারণ পর্যাবৃত্ত গতিতে কি ছিল, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম। সবাই এবার বোর্ডে তাকাও বোর্ডে দেখো তো গতিপথের কোন একটা বিন্দু, ধরো একটা বিন্দু, এ বিন্দু, ভালো করে বুঝবা এখানে এই বিন্দু, এই এ বিন্দুটাকে যাওয়ার সময় এদিক থেকে অতিক্রম করে গেছে, আসার সময় বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে। যেদিক থেকে গেল বিপরীত দিক থেকে আসতেছে, যাওয়ার সময় যেদিক থেকে, আসার সময় তার বিপরীত দিক থেকে অতিক্রম করছে। এইবার বলো শর্ত মানছে 2 নম্বরটা? বলো শর্ত মানছে 2 নম্বরটা? তাহলে এটা কি পর্যাবৃত্ত গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে না, তাই তো? এটা কি পর্যাবৃত্ত গতি হবে? উত্তর হচ্ছে না, পর্যাবৃত্ত গতি হবে না। বুঝছো আমার কথা? হবে। এই জায়গাটাতে আমরা ভুল করি, এই জায়গাটাতে আমাদের কনফিউশন ক্রিয়েট হয় যে ভাই গতিপথের এই বিন্দুটাকে যাওয়ার সময় এদিক থেকে, আসার সময় এদিক থেকে অতিক্রম করতেছে, তাও এটা পর্যাবৃত্ত গতি হবে? হ্যাঁ হবে। তুমি বুঝতে ভুল করছো। তুমি খালি ভাবতেছো কোনো একটা গতিপথের কোনো একটা বিন্দুকে একই দিক থেকে, তার আগে যে একটা কথা আছে ওইটা তুমি ভালো করে কানের মধ্যে ঢুকাচ্ছ না। গতিপথের কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে, কিন্তু তার আগে কি বলা আছে? আগে বলা আছে নির্দিষ্ট সময় পর পর। এইটা তো আগে শোনো, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, সেই নির্দিষ্ট সময়টা কি? টাইম ইন্টারভেল। তুমি আমাকে বুঝাও যে কোনো একটা বস্তু সরল রৈখিক পথে যাচ্ছে আসতেছে, সরল রৈখিক পথে, হ্যাঁ। তো ধরো এরকম একটা দাগ দিলে মানে যাচ্ছে আসতেছে তো বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আমরা ধরো ছোট্ট এরকম 2টা দাগ দিয়ে বুঝাচ্ছি আর কি। এই যে যাচ্ছে আসতেছে, ধরে নেওয়া এটা সরল রৈখিক। তাহলে তুমি আমাকে একটু টাইম পিরিয়ডটা দেখাও তো, আগে টাইম পিরিয়ড দেখো। আমি এইখান থেকে গেলাম, আবার ব্যাক করে এই যে ফেরত গেলাম, টাইম পিরিয়ড কমপ্লিট করলাম, দিস ইজ টাইম পিরিয়ড টি। তাহলে গেলাম এবং আসলাম মিলে টাইম পিরিয়ড আগে বুঝতে হবে, যে সময় ব্যবধানটাকে বুঝতে হবে, টাইম ইন্টারভেলটা বুঝতে হবে, যে এখান থেকে এখানে গেল, এটা কি টাইম পিরিয়ড টি? উত্তর হচ্ছে না, এটা টাইম পিরিয়ড টি না। অথবা এখান থেকে এখানে আসলো, এটা কি টাইম পিরিয়ড টি? উত্তর হচ্ছে না। তাহলে টাইম পিরিয়ডটা কোনটা? টাইম পিরিয়ড হচ্ছে যাবে আসবে, দুইটা মিলে, যাবে এবং আসবে। এখান থেকে এখানে গেল এবং ফেরত আসলো, এই যে সময়টা, এটাই হচ্ছে টাইম পিরিয়ড টি। যাওয়া প্লাস আসা,
যাওয়া প্লাস আসা দুটো মিলে টাইম পিরিয়ড টি। ঠিক আছে, তাহলে টিটা আগে ভালো করে বুঝতে হবে যে টাইম পিরিয়ড কোনটা, নির্দিষ্ট সময় ব্যবধান কোনটা। এইবার আসো, নির্দিষ্ট সময় ব্যবধান পর পর, ধরো এটা হচ্ছে গতিপথের একটা বিন্দু এ, নির্দিষ্ট সময় পর পর, তাহলে এখান থেকে দেখো যাওয়ার সময় এই যে অতিক্রম করে গেল, যাওয়ার সময় অতিক্রম করে গেল, যাওয়ার সময় এই বিন্দুটাকে অতিক্রম করে গেল, গেল গিয়ে আবার আবার ফেরত আসতেছে এখানে, এই যে, তাহলে এদিক থেকে বলা যাবে না, কেন? টাইম পিরিয়ডই তো হয়নি। তুমি কি করছো, এই যে ভাই দেখেন এদিক থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে এখানে আসলো, এই টাইম পিরিয়ড হলো? আবার এখানে না আসলে টাইম পিরিয়ড হবে? তো টাইম পিরিয়ডই হয়নি। তাহলে যাচ্ছে আবার বিপরীত দিক থেকে, এই দেখেন যাওয়ার সময় এদিক থেকে, আসার সময় এদিক থেকে, এটা তো বলা যাবে না। আগে টাইম পিরিয়ড হোক, আগে টাইম পিরিয়ডটা কমপ্লিট করো। তাহলে টাইম পিরিয়ড কমপ্লিট করো, এখান থেকে এখানে যাবে, গিয়ে আবার এখানে আসবে, এই দিস ইজ টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড হলো, সেই টাইম পিরিয়ড পর এই বিন্দুটাকে দেখো আবার যাচ্ছে, আবার যাচ্ছে। ধরো এই যে একটা রাস্তা, যদি এখনো বুঝতে না পারো, দেখো এইটা একটা রাস্তা, সরল রৈখিক রাস্তা, এই রাস্তার মাঝে এখানে একটা গাছ আছে, ঠিক আছে, এই যে গাছ। এবার আমি এখান থেকে হেঁটে হেঁটে যাব, এখান থেকে এই পর্যন্ত যাব। তা আমি এখান থেকে যাওয়ার সময় গাছটাকে এদিক থেকে অতিক্রম করে গেছি, দেখো যাওয়ার সময় গাছটাকে এইভাবে অতিক্রম করে গেলাম। এবার আমি আসি এখানে, দেখো আমার মাথাটা এখানে, এবার আমি আবার যাচ্ছি না, তাহলে তখন গাছটাকে এদিক থেকে অতিক্রম করতেছি না, এই যে যাচ্ছি এদিক থেকে অতিক্রম করতেছি না? উত্তর হচ্ছে না। যে ভাই অতিক্রম করতেছেন এদিক থেকে, ঠিক আছে, কিন্তু টাইম পিরিয়ড তো হয় নাই। আগে টাইম পিরিয়ডটা কমপ্লিট করেন, টাইম পিরিয়ডটা কমপ্লিট করেন। এই যে যাচ্ছেন, এই গাছটাকে অতিক্রম করে গেছেন, যাচ্ছেন, যাওয়ার সময় এদিক থেকে, এবার আসেন, আসেন আবার এই জায়গায় আসেন, এখান থেকে ঘুরে আবার এই জায়গায় আসেন, এই জায়গায় আসলে টাইম পিরিয়ড টি কমপ্লিট হবে, টি কমপ্লিট হলো। এবার এই টি সময় পর দেখেন আবারই যাচ্ছেন, আবার ঘুরে আসেন, টি কমপ্লিট করেন, তারপরে দেখেন আবার যাচ্ছেন। তাহলে টি সময় পর পর আমি খালি যাচ্ছি যাচ্ছি, টি সময় পর পর ঘুরে এসে টি কমপ্লিট করলাম, তারপর তো আমি আবার যাচ্ছি। তাহলে টি সময় পর পর দেখো একই দিক থেকে, টি সময় পর পর একই দিক থেকে। তুমি যে বলতেছো এই গাছটাকে অতিক্রম, দেখো যখন বলবা যে ভাই যাওয়ার সময় এদিক থেকে, আসার সময় এদিক থেকে, তাহলে কি হইলো? পুরো যাওয়া আসা মিলে যে টাইমটা হলো টি, সেই টি এর অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে। বুঝা গেছে? পুরো টাইম পিরিয়ডটা টি, তার অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে, কিন্তু টি সময় পরপর একই দিকে, টি সময় পরপর একই দিকে। ঠিক আছে, তাহলে t/2 সময় যেদিকে, বাকি t/2 সময় পূর্বগতির বিপরীত দিকে, পূর্বগতির বিপরীতে। এটা সত্যি, এটা সত্যি যে t/2 সময় যেদিকে ছিলাম যাচ্ছিলাম, বাকি t/2 সময়ে ফিরে আসতেছিলাম। তাহলে t/2 সময় যেদিকে, বাকি t/2 সময়, ইয়েস অবভিয়াসলি পূর্বগতির বিপরীত দিকে। কিন্তু কিন্তু টি সময় পরপর একই দিকে, কিন্তু টি সময় পরপর একই দিকে। তাহলে টি সময় পরপর যদি একই দিকে হয়, টি সময় পরপর যদি গতিপথের কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করি, তাহলে সেটা তো অবশ্যই পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। তাহলে বোঝা গেছে? তাহলে আরেকবার ছোট্ট করে বলি, দেখো এখান থেকে গিয়ে আবার ফেরত আসার এই সময়টা পর্যায়কাল টি। এই টি সময় পর তুমি এই গাছটাকে দেখো অতিক্রম করতেছো, এই দিক থেকে যাচ্ছ খালি। আমি বললাম টি সময় পর পর তুমি এই গাছটাকে কিভাবে অতিক্রম করতেছো, টি সময় পর। তাহলে তুমি দেখো যাওয়ার সময় এদিক থেকে অতিক্রম করছো, আবার ঘুরে আসার সময় এদিক থেকে বলা যাবে না, কারণ এখনো টি কমপ্লিট হয়নি, পর্যায়কাল কমপ্লিট হয়নি। তাহলে ঘুরে এখানে আসো, পর্যায়কাল কমপ্লিট করো, দেখো এই পর্যায়কাল কমপ্লিট করার পর পর তুমি একই দিক থেকে অতিক্রম করতেছো। তাহলে এই হচ্ছে জিনিসটা। এইবার শোন, সরল রৈখিকটা নিয়ে কেন এত কথা বললাম, কারণ এটাই তো আসল জিনিস। যে পর্যাবৃত্ত গতির আকৃতি সরল রৈখিক, শুধুমাত্র সরল রৈখিক, সরল রৈখিক, তার নামই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, যেটাই আসলে আমরা এই অধ্যায়ে পড়তে চাই। কি কথা বুঝছো? তাহলে সরল রৈখিক পর্যাবৃত্ত গতি হচ্ছে, সরল রৈখিক পর্যাবৃত্ত গতিটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি, সংক্ষেপে SHM, সিম্পল হারমোনিক মোশন। এটাই আমরা পড়তে চাচ্ছিলাম। তাহলে পর্যাবৃত্ত গতি অনেক আকৃতির হতে পারে।
তো তার মধ্যে যেটা সরল রৈখিক সেটাই সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে এরকম, দেখো গতির কিন্তু তুমি একটু ধারণা পেয়ে গেছো, কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি হচ্ছে এরকম, এই কাপাকাপি, ঠিক আছে, টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক এদিক ওদিক অথবা কাপাকাপি, এই গতিটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এরকম গতি তুমি যেখানেই দেখতে পারবা সেটাই হবে সরল ছন্দিত স্পন্দন। এরকম গতি তুমি যেখানেই দেখতে পারবা সেটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। কেমন? ধরো স্প্রিং এ বেঁধে একটা বস্তুকে ঝুলাই দিছো, একটা স্প্রিং এ বেঁধে একটা বস্তুকে ঝুলাই দিছো, এবার এই বস্তুটাকে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দাও, টান দিয়ে ছেড়ে দিলে দেখবা এভাবে দুলতেছে, এভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে ওইটাই সরল ছন্দিত স্পন্দন গতি। তারপরে আর কি হইতে পারে? ধরো একটা স্প্রিং, ধরো এরকম একটা স্প্রিং, বেশ শক্ত মজবুত স্প্রিং, তার উপরে এরকম একটা পাটাতন আছে, এই পাটাতনের উপর একটা ভারী ভারী বস্তু রাখছো, ভারী বস্তুটাকে উঠাই নিবা, অথবা মনে করো যে একটু চাপ দিয়ে ছেড়ে দিবা, দেখবে এই পাটাতনটা এইভাবে কাঁপতেছে। তাহলে এই পাটাতনের গতিটাই হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন গতি। তো এরকম বহুত উদাহরণ আছে, ঠিক আছে, এরকম বহুত উদাহরণ আছে। তো এইগুলো নিয়ে আমাদের আলোচনা। তাহলে আসো এবার লিখে ফেলো সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে SHM। তাহলে অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি সরল ছন্দিত স্পন্দন গতি কি, যে পর্যাবৃত্ত গতির আকৃতি সরল রৈখিক। এখন যে পর্যাবৃত্ত গতির আকৃতি সরল রৈখিক, যে পর্যাবৃত্ত গতির আকৃতি সরল রৈখিক, তাহলে পুরো টাইম পিরিয়ড কমপ্লিট করলে টি, তাহলে সেই টি এর পর্যায়কালের অর্ধেক সময় T/2 সময় যেদিকে যায় বস্তুটা, বাকি T/2 সময় পূর্ব গতির বিপরীত দিকে যায়। ইয়েস অর নো বলো? পর্যায়কাল পুরো টাইম পিরিয়ডটা টি সময় পর পর একই দিকে যায়, কিন্তু টি এর অর্ধেক সময় যেদিকে ছিল বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে। তাহলে সংজ্ঞা তো হয়েই গেল। তাহলে কি লিখবো? যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতিপথ এমন যে তা গতিকালের অর্ধেক সময় যেদিকে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিক থেকে থাকে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। ঠিক আছে, তাহলে লিখে ফেলি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতিপথ, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতিপথ এমন হয় যে তা পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে থাকে, তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। ঠিক আছে, এই তাহলে আসো একটু উদাহরণ দেখি। ধরো একটা স্প্রিং, একটা দৃঢ় অবলম্বন, হ্যাঁ, এই দৃঢ় অবলম্বনে একটা স্প্রিং ঝুলাইছো। স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাই দাও, এই যে ঝুলাই দিলাম। স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো অবস্থায় আছে, ধরো বস্তুটা এখানে আছে, এই অবস্থায় আছে, এইটারে বলা হয় সাম্য অবস্থা। এবার এই বস্তুটাকে একটু সামান্য টেনে নিচের দিকে ছেড়ে দাও, দেখবা এভাবে স্পন্দিত হতে থাকবে, একবার দেখবা এরকম সংকুচিত হয়ে এই বস্তুটা এখানে, আরেকবার দেখবা প্রসারিত হয়ে বস্তুটা এখানে, এই প্রসারিত হয়ে এখানে। তাহলে এই রেখা বরাবর এভাবে স্পন্দিত হতে থাকবে। একটু সুন্দর করে তোমাদের দেখাই। একে প্রথমে ছিল এখানে, তারপরে এইখানে,
তারপরে এখানে এইভাবে স্পন্দিত হতে থাকবে। দেখো কি আমার কথা বুঝছো? তো এইভাবে যদি স্পন্দিত হতে থাকে, এভাবে যদি স্পন্দিত হতে থাকে, এভাবে যদি স্পন্দিত হতে থাকে, তাহলে দেখো এই যে বস্তুটা, এই কণাটা এইখান থেকে, ভালো করে খেয়াল করো, এখান থেকে এখানে গেছে, গিয়ে আবার এখানে ফেরত আসছে, তারপরে আবার নিচের দিকে গেছে, এই যে উপরে গেছে সর্বোচ্চ পয়েন্টে, গিয়ে আবার সাম্য অবস্থায় আসছে, এটা সাম্য অবস্থা, মিন পয়েন্ট। দেন এখান থেকে আবার নিচের দিকে গেছে, গিয়ে আবার সাম্য অবস্থায় ফিরে গেছে। তাহলে এই পুরো আসা যাওয়া, দেখো পুরো এই যে আসা যাওয়ার সময়টা, উপরে ওঠা নিচে নামা, উপরে ওঠা, উপরে ওঠা নিচে নামা, উপরে ওঠা নিচে নামা, উপরে ওঠা নিচে নামা, মিলে টোটাল সময় টি, মিলে টোটাল সময়টা হচ্ছে টি। তাহলে এর অর্ধেক সময় নিচের দিকে নামছে, তাহলে T/2 সময় নিচে নামছে, বাকি T/2 সময় উপরের দিকে উঠছে। ঠিক আছে, বাকি T/2 সময় উপরের দিকে উঠছে এবং টি সময় পর পর একই দিকে গেছে। ধরো এখান থেকে উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, এই যে টাইম পিরিয়ড কমপ্লিট করলো, টাইম পিরিয়ড কমপ্লিট করলো, টাইম পিরিয়ড কমপ্লিট করলো, এই যে টাইম পিরিয়ড কমপ্লিট করার পরে তারপরে কিন্তু উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে, অর্থাৎ টি সময় পর পর কিন্তু সে একই দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে টি সময় পর পর একই দিকে, বাট T/2 সময় পর পর সে বিপরীত দিকে, T/2 সময় যেদিকে, বাকি T/2 সময় সরল রৈখিকভাবে পূর্বগতির বিপরীত দিকে। এটাই তো একটা সরল সন্নিহিত স্পন্দন গতি। তাহলে স্প্রিংয়ে একটা বস্তু বেঁধে একটু টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিলে স্প্রিংয়ের বস্তুটার যে স্পন্দনটা হবে, সেই স্পন্দনটাই হচ্ছে সরল সন্নিহিত স্পন্দন গতি। তো বুঝে গেছি না আমরা? বলো, ঠিক আছে। তাহলে সরল সন্নিহিত স্পন্দন গতির উদাহরণ হলো। এবার অনেকে বলতে ভাই এই পর্যাবৃত্ত গতিটা কেন হবে না? ধরেন একটা ত্রিভুজ, ধরেন এরকম একটা ত্রিভুজ আকৃতির পথ, এই পথের উপর একটা বস্তু একটা বেগ নিয়ে চলাচল করতেছে, একটা নির্দিষ্ট বেগে এইভাবে ঘুরে আসতেছে। তাহলে এইটাকে কেন আমি সরল সন্নিহিত স্পন্দন গতি বলতে পারবো না? এটা পর্যাবৃত্ত গতি হবে, বাট এর সরল সন্নিহিত স্পন্দন গতি হবে না কেন? দেখো এটা এভাবে যাচ্ছে, তারপরে এদিকে যাচ্ছে, তারপরে এদিকে যাচ্ছে, এখান থেকে গিয়ে ঘুরে আবার এখানে আসতে এই যে সময়টা, এই সময়টা পর্যায়কাল টি, পর্যায়কাল। এবার এই পর্যায়কালকে ধরো তিনটা দূরত্ব একই, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব সেম দূরত্ব, তো পর্যায়কালকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, T/3, যেহেতু 3 ভাগ, T/3 আর এইটুকু সময় T/3। তাহলে এবার তুমি বলো তো শর্ত কি মানলো? পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে হলো, হলো না তো? এটা 3 ভাগ হয়ে গেছে। T/3 সময় এদিকে ছিল, বাকি T/3 সময় এদিকে, বাকি T/3 সময় এদিকে, তো শর্ত মানছে? মানে নাই তো। তাহলে এটাকে কি আমি সরল সন্নিহিত স্পন্দন গতি বলবো? এটা পর্যাবৃত্ত গতি হবে, বাট সরল সন্নিহিত স্পন্দন গতি হবে না। অনেকে ভাবে ভাই বৃত্তাকার গতিগুলো কি সরল সন্নিহিত স্পন্দন গতি না? স্পন্দন গতি না? না, ভালো করে মাথার মধ্যে ঢুকাও। বৃত্তাকার গতি এটা কি সরল সন্নিহিত স্পন্দন গতি না? না। ঘড়ির কাঁটার গতি এটা সরল সন্নিহিত স্পন্দন গতি না। ধরো যে ঘড়ির কাঁটার গতি, ধরো বৃত্তাকার গতি, ঘড়ির কাঁটার গতি, তো ঘড়ির কোনো একটা কাঁটার কথা চিন্তা করো, ধরো এটা 12, এটা 3, এটা 6, এটা 9, তো ঘড়ির কোনো একটা কাঁটার কথা চিন্তা করো, ধরো সেকেন্ডের কাঁটাটার কথাই চিন্তা করো। এই সেকেন্ডের কাঁটাটা পুরো একবার ঘুরে আসতে যে সময় নাই সেটা হচ্ছে 60 সেকেন্ড। তাহলে টি হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড বা 1 মিনিট যেটাই বলো না কেন। তো তার অর্ধেক সময়, অর্ধেক সময়, অর্ধেক সময় ধরো এখান থেকে ভাগ করি, যে এখান থেকে এই পর্যন্ত অর্ধেক সময়, অর্থাৎ অর্ধেক সময় এভাবে 30 সেকেন্ড, বাকি অর্ধেক সময় এভাবে ঘুরছে, বাকি অর্ধেক সময় 30 সেকেন্ড এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে 30 সেকেন্ড। এবার বলো এই গতিটা বৃত্তাকার গতি না? তাহলে এই গতির ডিরেকশন আর এই গতির ডিরেকশন, এই দুটা ডিরেকশন পরস্পরের বিপরীত। পরস্পরের বিপরীত মানে এই, তার বিপরীত এই, এটা তো মানে বক্র হয়ে গেল, বৃত্তাকার হয়ে গেল। তাহলে এর গতি এই যে বৃত্তাকার ভাবে এদিকে, তারপরে এটার গতি বৃত্তাকার ভাবে এদিকে, তাহলে এটা কি সরল রৈখিক হলো? সরল সন্নিহিত স্পন্দন গতি বলা যাবে? যাবে না। ঠিক আছে, অনেকে বলতে ভাই দেখেন পুরো এই বৃত্তাকার গতিকে আমি যদি 2 ভাগ করি, তাহলে এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। শোনো, এই যে দিক বোঝানো হয়েছে এটা সরল রৈখিক দিক বোঝানো হয়েছে, যে দিক, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিক। কেমন বিপরীত দিক? সরল রৈখিকভাবে বিপরীত দিক। ঠিক আছে, এটা সরল রৈখিকভাবে বিপরীত দিক, এটা বোঝানো হয়েছে। তাহলে এই গতিটাকে কি আমি সরল সন্নিহিত স্পন্দন গতি বলবো? না।
তাহলে এই দুইটা পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি হবে না। এরা পর্যাবৃত্ত গতি, নো ডাউট, পর্যাবৃত্ত গতি, কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি নয়, কিন্তু সরল ছন্দিত নয়। ঠিক আছে, সরল ছন্দিত স্পন্দন গতি নয়। বাট এটা খেয়াল করো, এটা এটা t/2 সময় যেদিকে, বাকি t/2 সময় পূর্বগতির বিপরীত দিকে, এবং পুরো একটা টাইম পিরিয়ড t সময় পরপর একই দিকে। তাহলে এটা পর্যাবৃত্ত গতি, অবশ্যই পর্যাবৃত্ত গতি হতে হবে। দেখো যে পর্যাবৃত্ত গতি, এটা তো তুমি লিখেই নিছো। তাহলে পর্যাবৃত্ত গতি এবং সরল রৈখিক বিধায়, সরল রৈখিক বলে এটা সরল ছন্দিত স্পন্দন গতিও, সরল ছন্দিত স্পন্দন গতি। 2 মার্কের একটা কোশ্চেন আসে, অলরেডি সেটা আলোচনা করে ফেলছি। এবার তুমি এই আলোচনা থেকে সুন্দর করে ক্রিম অংশটুকু নিয়ে উত্তরটা দিবা। বলো তো কি প্রশ্ন করতে যাচ্ছি? 2 মার্কের একটা প্রশ্ন, যে সকল সরল ছন্দিত স্পন্দন গতি, সরল ছন্দিত স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। হ্যাঁ অবশ্যই, সকল সরল ছন্দিত স্পন্দন গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি, কারণ পর্যাবৃত্ত গতির মধ্যে যেটার আকৃতি সরল রৈখিক তারই তো আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলি। তাহলে সকল সরল ছন্দিত স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, নো ডাউট। বাট সকল পর্যাবৃত্ত গতি সরল ছন্দিত স্পন্দন গতি নয়, সরল ছন্দিত স্পন্দন গতি নয়। কি বুঝতে পেরেছ? বলো, বুঝতে পেরেছ? দোলনা, দোলনা, আসতেছি। এবার আসো, সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ, সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। অলরেডি তো একটা উদাহরণ দিলাম, স্প্রিং। স্প্রিংয়ে একটা বস্তু বেঁধে ঝুলাই দাও, এই যে বস্তু বেঁধে ঝুলাই দাও, এটা সাম্য অবস্থা। এবার এটাকে টেনে নিচের দিকে ছেড়ে দিবা, দেখবা এটা স্পন্দিত হতে থাকবে, সরল রৈখিকভাবে স্পন্দিত হতে থাকবে, সরল রৈখিকভাবে স্পন্দিত হতে থাকবে। তাহলে এইখানে এইভাবে স্পন্দিত হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা t/2 আর পুরো একবার এই যে চক্কর দিয়ে আসলে সেটা হচ্ছে পর্যায়কাল টি। ঠিক আছে, তাহলে এটা একটা উদাহরণ। তাহলে স্প্রিংয়ের গতি, স্প্রিংয়ে একটা বস্তু বেঁধে যখন বস্তুটাকে একটু টেনে নিচের দিকে ছেড়ে দেওয়া হবে, তাহলে এইটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দন গতি। এবার আসো সরল দোলক। কি সরল দোলক? বুঝো? সরল দোলক একটা বস্তুকে সুতায় বেঁধে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলাই দিবা, দিয়ে ওই বস্তুটাকে টেনে একটু ডান দিকে বা একটু বাম দিকে নিবা, নিয়ে ছেড়ে দিবা। ছেড়ে দিলে দেখবা এভাবে দুলতে থাকবে, পেন্ডুলাম। ঠিক আছে, অনেক সময় দেখবা ঘড়ির নিচে থাকে, ডং ডং করে না, এরকম। তো এই যে একটা বস্তুকে সুতায় বাঁধছো, বেঁধে, এটা হচ্ছে সাম্য অবস্থা। অর্থাৎ যখন তুমি ছেড়ে রাখছিলা, ধরো ছেড়ে দিছিলা, তখন সেটা এখানে ছিল। এবার এটাকে এভাবে ধরে এখানে নিছো, নিয়ে ছেড়ে দাও। ছেড়ে দিলে এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। এটা কি সরল ছন্দিত স্পন্দন গতি? উত্তর হচ্ছে না, সরল ছন্দিত স্পন্দন গতি না, না, সরল ছন্দিত স্পন্দন গতি এটা না। ঠিক আছে, এই যে কোনটা অনেক বেশি, থিটাটা অনেক বেশি, এটা সরল ছন্দিত স্পন্দন গতি না। দেখো সরল ছন্দিত স্পন্দন গতি না কেন? এত বৃত্তাকার হয়ে গেছে, দেখো তো, এত অর্ধবৃত্তাকৃতি হয়ে গেছে পথটা। সরল রৈখিক কই থাকলো? সরল রৈখিক হলে তো এটা হইতো এই 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 এভাবে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, সরল রৈখিক ভাবে। এ তো এইভাবে বৃত্তাকার পথে যাচ্ছে। তাহলে এটা কি সরল রৈখিক হলো? সরল ছন্দিত স্পন্দন গতি হলো? এটা সরল ছন্দিত স্পন্দন গতি না।
তাহলে এটা এসএই সেম হবে না। বুঝতে পারছো? ভালো করে মাথায় রাখো। ভাই কি বলেন, এটা না এসএই সেম, এটা আপাতত এসএই সেম হবে না। হবে, তুমি এটাকে এসএই সেম বানাইতে পারো কোন শর্তে? কোন শর্তে এসএই সেম হবে? কোন শর্তে এসএই সেম হবে? শর্তটা হচ্ছে থিটার মান হইতে হবে, যে কৌণিক বিস্তার, এটাকে বলা হয় কৌণিক বিস্তার। থিটার মান হইতে হবে খুবই কম, 4 ডিগ্রির কম বা সমান। ঠিক আছে, 4 ডিগ্রির কম বা সমান। 40 ডিগ্রি এঁকে ফেলছে, এই যে এই কোণের মানটা ধরো 40 ডিগ্রি, হবে না? 40 ডিগ্রি হলে হবে না। 40 ডিগ্রি হলে এইভাবে দুলতেছে, এ তো সরলরৈখিক কেমন হইল? কিন্তু কোণের মানটা তুমি অনেক কম করো, বিশেষ করে 4 ডিগ্রির কম বা 4 ডিগ্রির সমান করো, তারপরে যদি তুমি এভাবে দুলতে দাও না, তাহলে সেটা কিন্তু মোটামুটি সরলরৈখিক বলা যাবে। তাহলে শর্ত আরোপ করতে হবে। তাহলে সরল দোলকের গতি, পেন্ডুলামের গতি সরল ছন্দিতে স্পন্দন গতি হবে। হ্যাঁ, কখন? যখন কৌণিক বিস্তার হবে খুবই কম। দেখো কোণটা হবে খুবই ক্ষুদ্র, এই যে কোণটা, এই কোণটা হবে খুবই ক্ষুদ্র, এই যে এরকম, এরকম। 3টা সরল দোলক না কিন্তু, আবার 3টা ভাবিও না, এটা কিন্তু একটাই, এটা কিন্তু একটাই। এবার দেখো, এটা হচ্ছে মিন পয়েন্ট, সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এবার দেখো এখান থেকে সাম্যাবস্থা থেকে এই যে এদিকে, দেন আবার এদিকে, এদিকে 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 এদিকে, অর্থাৎ t/2 সময় এদিকে, বাকি t/2 সময় পূর্বগতির বিপরীত দিকে। তাহলে প্রথম t/2 সময় যেদিকে, পরের t/2 সময় পূর্বগতির বিপরীত দিকে। আর এখান থেকে গিয়ে এখানে আবার ফেরত আসতে এই যে সময়টা, সেটাই হচ্ছে পর্যায়কাল টি। তাহলে এটাকে কিন্তু সরল রৈখিক বলা যাবে। তাহলে কৌণিক বিস্তার, এই যে থিটার মানটা দেখো খুবই কম, 4 ডিগ্রির কম বা সমান, তখন এই গতিটা সরল রৈখিক হচ্ছে। ঠিক আছে, তখন এই গতিটা, এটা সাম্যাবস্থা। হ্যাঁ, এই রেখাটা সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, এভাবে। তাহলে যখন কৌণিক বিস্তারটা কম, তখন এই গতিটাকে আমরা সরল রৈখিক বলতে পারতেছি। বলো, ডাউট ক্লিয়ার হয়েছে? সরল রৈখিক, তখন এটা এসএই সেম। এবার এটাকে এসএই সেম বলা যাবে। ঠিক আছে, বাট এর আগে কিন্তু এটা বলা যায় তো না। ঠিক আছে, কথা ক্লিয়ার? এবার আর কি উদাহরণ আছে? ধরো তোমার আমেরিকা যাওয়ার অনেক ইচ্ছা, তাই না? কারণ তোমার আমেরিকা যাওয়ার ইচ্ছা, বাট তোমার মনে করো যে আইএলটিএস স্কোর নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, আর তুমি আমেরিকা যাইতে চাও। তো তোমাকে আমেরিকা যাওয়ার একটা সহজ সুলভ উপায় আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পৃথিবী। তো মোটামুটি বাংলাদেশের ঠিক উল্টা সাইডে আমেরিকা না, বাংলাদেশের ঠিক উল্টা সাইডে ধরো আমেরিকা। তো তুমি একটা কাজ করবা, তুমি তোমার বাসায় বসে সুড়ঙ্গ কাটা শুরু করবে, একটা সুড়ঙ্গ কাটবা, মাটি খোঁড়া শুরু করবা। এবং আমি ধরে নিলাম তুমি খুব আশাবাদী মানুষ, আমিও খুব আশাবাদী মানুষ, আমি ধরে নিলাম যে তোমরা একটা সুড়ঙ্গ কাটতে পারছো। এই যে একটা সুড়ঙ্গ, পৃথিবীর মাঝে একটা সুড়ঙ্গ কেটে ফেললাম। সুড়ঙ্গ কাটার পরে এই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে পড়ো। এই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে পড়লে তখন তোমার গতিটাও হবে সরল ছন্দিতে স্পন্দন গতি। তুমি আমেরিকা পৌঁছাইতে পারবা কিনা? ধরো এটা বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে এখান থেকে লাফ দিয়ে পড়ছো। ধরো আমাদের মাসুর ভাইয়েরও খুব ইচ্ছা আমেরিকা যাবে, তো এই যে মাসুর ভাই, সে লাফ দিয়ে পড়ছে এর মধ্যে। তো লাফ দিয়ে পড়ছে, লাফ দিয়ে পড়ে এই যে এইখানে পৌঁছাবে, এখানে পৌঁছানোর পরে উঠতে পারবে না, ওই পাশে গিয়ে আবার সুড়ঙ্গ ভেদ করে উঠে ওই পাশে চলে যাবে, হবে না। তাকে পৃথিবীর মহব্বত, পৃথিবীর টান আবার আবার টেনে আবার এখানে নিয়ে আসবে, আবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে। তার মানে সুড়ঙ্গের মধ্যে খালি আপ ডাউন চলতেই থাকবে। তাহলে সরল রৈখিকভাবে এই যে যাবে আবার আসবে, তাহলে যাওয়া আসা মিলে, যাওয়া এবং আসা মিলে এই যে সময়টা, সেটা হচ্ছে পর্যায়কাল টি, যাওয়া এবং আসা। ঠিক আছে, যাওয়া এবং আসা মিলে যে সময়টা, সেটা হচ্ছে পর্যায়কাল টি। এই যে গেল, গিয়ে আবার এই যে ফেরত আসলো, এই যে সময়টা, সেটা হচ্ছে পর্যায়কাল টি। এর অর্ধেক সময়ে গেছে, বাকি অর্ধেক সময়ে আসছে, অর্থাৎ এর মধ্যে খালি এভাবে অসিলেট করতে থাকবে, আপ ডাউন করতে থাকবে, অসিলেশন হইতে থাকবে। ঠিক আছে, তাহলে এই গতিটা হচ্ছে একটা সরল ছন্দিতে স্পন্দন গতি। আর কোনো উদাহরণ আছে কিনা? হ্যাঁ আছে, আরো একটা উদাহরণ আছে। তাহলে আমরা একটু এটার নাম লিখে রাখি, যে পৃথিবীর মাঝে ব্যাস অথবা জ্যা, ঠিক আছে, আমরা এখানে ব্যাস রাখছি, জ্যা বরাবরও হইতে পারে, ব্যাস অথবা জ্যা বরাবর বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি এসেছে।
বস্তু কণার গতি হবে এই সেম গতি। ঠিক আছে, ওকে। এবার আসো আর কি উদাহরণ। আমরা মূলত আমাদের বইয়ে, আমাদের বোর্ড বইতে যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এটা, এগুলো আলোচনা করব। সিম্পল হারমোনিক মোশনের তো বহুত উদাহরণ আছে, তো আমরা মোটামুটি আমাদের এই অধ্যায়ে যে কটা আলোচনা করব সেটা হচ্ছে এই 3টা উদাহরণ। স্প্রিং, অল্প কৌণিক বিস্তারে অর্থাৎ 4 ডিগ্রি বা তার কম কৌণিক বিস্তারে দোদুল্যমান সরল দোলক পেন্ডুলাম, আর একটা হচ্ছে ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি। এই 3টা আমরা মোটামুটি আলোচনা করব। এছাড়াও আরো কিছু উদাহরণ আছে, আমি তোমাকে একটু বলে রাখি, জাস্ট উদাহরণগুলো আমরা একটু জেনে রাখি। ধরো কোন একটা পাত্রে পানি নেওয়া হয়েছে, ধরো কোন একটা পাত্র, এই পাত্রের মধ্যে পানি আছে। এবার এই পানিতে তুমি একটা বস্তু, ধরো একটা সিলিন্ডার নিমজ্জিত করে রাখছো, এবং সিলিন্ডারটা ধরো অর্ধ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। সিলিন্ডারটা ধরো এরকম অর্ধ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, যে কিছুটা পানির উপরে আছে এবং কিছুটা পানির নিচে আছে, এইভাবে অর্ধেক নিমজ্জিত অবস্থায়, এই যে অর্ধেক নিমজ্জিত অবস্থায় পানিতে এইভাবে ডুবে আছে একটা সিলিন্ডার। এবার এই সিলিন্ডারটাকে তুমি যদি একটু হাত দিয়ে ধরে সামান্য একটু চাপ দিবা, চাপ দিয়ে যদি হাতটা সরে নাও, দেখবা পানির পৃষ্ঠে এটা এইভাবে স্পন্দিত হতে থাকবে, তাহলে একবার নিচের দিকে, একবার উপরের দিকে, এদিক ওদিক। তাহলে এই যে নিচের দিকে গিয়ে আবার উপরে আসতে যে সময়, সেটা পর্যায়কাল টি, তার অর্ধেক সময় নিচের দিকে, বাকি অর্ধেক সময় উপরের দিকে। তাহলে এর গতিটা হবে এই যে কাপাকাপি গতি, স্পন্দন গতি। তাহলে এইটাও একটা সরলছন্দিত স্পন্দন। ঠিক আছে, তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় বস্তুর স্পন্দন এসেই সেম গতি। এটা একটা উদাহরণ। তারপরে ধরো তুমি ইউ আকৃতির একটা নল নিবা। কি আকৃতির? ইউ আকৃতির এরকম একটা নল নিবা, নিয়ে এতে পানি নিবা। ইউ আকৃতির একটা নল নিবা, নল নিয়ে এতে পানি নিবা। এইবার তুমি একটা কাজ করবা, ধরো একটা সিরিঞ্জ, ঠিক আছে, পাম্পার, তো সেটা দিয়ে ধরো এই পাশ থেকে এই পানির পৃষ্ঠটাকে একটু চাপ দিবা, বা ধরো এইটা যদি সরু মুখ হয় তাহলে তুমি ফুও দিতে পারো। ঠিক আছে, মুখে নিয়ে একটু হালকা করে ফু দিবা। তাহলে ফু দিলে এই যে পানির পৃষ্ঠটা, এখানে যে পানির পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা নিচের দিকে নামবে, এই পৃষ্ঠটা উপরের দিকে উঠবে। তারপরে তুমি আবার সরে যাবা, তুমি একটু পাম্প করে, একটু সিরিঞ্জ দিয়ে পাম্প করে সরা নিবা। সরা নিলে দেখবা এই পানির স্তরটা আপ ডাউন করতেছে, উপরে উঠতেছে, নিচে নামতেছে। এই পানির স্তরটা ঠিক এই পাশেও তাই, এরকম ধরো যে পানির স্তরটা উপরে উঠতেছে, নিচে নামতেছে। তাহলে এইটা হচ্ছে সাম্য অবস্থা। ধরো এইটা হচ্ছে সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা। তাহলে একবার ধরো পানির স্তর এখানে, একবার পানির স্তর এখানে, একবার পানির স্তরটা এখানে, একবার পানির স্তরটা এখানে। তাহলে এইভাবে স্পন্দিত হতে থাকবে। তাহলে এটাও কিন্তু একটা সরলছন্দিত স্পন্দন গতি। ঠিক আছে, তারপরে আরো কত উদাহরণ আছে। ধরো দুইটা চার্জ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এবার মূল বিন্দু থেকে ধরো এইখানে একটা নির্দিষ্ট দূরত্বে আর এইখানে একটা নির্দিষ্ট দূরত্বে একটা চার্জ বসানো আছে, দুইটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ। ধরো এটা প্লাস কিউ পরিমাণ চার্জ, এটাও প্লাস বড় হাতের কিউ পরিমাণ চার্জ বসানো আছে। এবার তুমি অতি ক্ষুদ্র একটা চার্জ, ঠিক আছে, বেশ একটা অন্য কোনো একটা চার্জ, ধরো এখানে একটা প্লাস চার্জ দিলা, কিউ পরিমাণ একটা চার্জ দিলা, ছোট হাতের কিউ। এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, আবার এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ। এটাকে যখন নিবা, দেখো এটা কিন্তু এই পয়েন্টে সমান বল অনুভব করবে। বলো তো সমান বল অনুভব করবে না? এই চার্জটাকে কি করবে? বিকর্ষণ এইদিকে। আবার এই চার্জটা প্লাস চার্জকে কি করবে? বিকর্ষণ এইদিকে। এই পয়েন্টে বিকর্ষণটা সমান হবে। তাহলে বিকর্ষণ যদি সমান হয়, বলো তো একটা বস্তুকে, ধরো আমি এইদিকে ঠেলতেছি 10 নিউটন বলে, তুমি এইদিকে ঠেলতেছো 10 নিউটন বলে, তাহলে লব্ধি বল কত? 0। তাহলে এই চার্জটা তখন এরকম স্থির অবস্থায় থাকবে। এইবার তুমি এটাকে নিয়ে হয় একটু ডান দিকে, নয়তো একটু বাম দিকে,
হয় একটু ডান দিকে নয়তো একটু বাম দিকে, একটু সামান্য সরাও, সামান্য পরিমাণ সরায় তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিলে দেখবা এই চার্জটা এইভাবে কাঁপতেছে কিছুক্ষণ, ঠিক আছে, এই চার্জটা এভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে এবার যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, খুব সামান্য একটু দূরত্ব। তাহলে এই গতিটাও তখন হবে একটা সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এই যে চার্জের এই কণাটার গতি, চার্জ কণাটার গতি, চার্জ কণার গতি কি হবে? এসএইচএম, এসএইচএম গতি হবে। তো এই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ। তো এরকম আরো অনেক উদাহরণ আছে, ঠিক আছে। তো এইবার আমরা সরল ছন্দিত স্পন্দন গতির উদাহরণ তো জানলাম, এবার এই উদাহরণগুলো থেকে দেখি সরল ছন্দিত স্পন্দন গতি অর্থাৎ এসএইচএম এর কিছু বৈশিষ্ট্য লেখা যায় কিনা। এসএইচএম এর কিছু বৈশিষ্ট্য, ধরো বইয়ে তো বৈশিষ্ট্য বাংলা কথা লেখা আছে, বাট আমরা বৈশিষ্ট্যগুলা বুঝে বুঝে লিখব, বৈশিষ্ট্যগুলা বুঝে বুঝে লিখবো, উদাহরণ দেখে দেখে। তোমার খাতায় উদাহরণ আছে, তোমার আঁকতে হবে না, তুমি আর কতবার বা আঁকবা, ঠিক আছে। আমি এঁকে দিচ্ছি একবার। ধরো একটা স্প্রিং, উদাহরণ হিসেবে স্প্রিং, তুমি যে কোনো উদাহরণটাই চিন্তা করতে পারো, ওখানে যতগুলো উদাহরণ দেখছো তুমি যে কোনো উদাহরণটাই ভাবতে পারো। তাহলে স্প্রিং এর এই যে বস্তু কণাটা একটু যদি আমি টেনে ছেড়ে দিই, তাহলে বস্তু কণাটা কখনো এখানে, তারপরে এখানে, তারপরে এখানে সর্বোচ্চ পিকে, দেন তারপরে আবার এখানে, আবার এখানে, এবার নিচের দিকে গিয়ে এটা হচ্ছে সর্বোচ্চ নিচের দিকে পিকে। এই পিক ভ্যালুটাকে বলা হয় বিস্তার। এই পয়েন্ট সর্বোচ্চ উপরে, এইটা পয়েন্ট সর্বোচ্চ নিচে, এই দুইটাকে বলা হয় বিস্তার, বিস্তার পয়েন্ট। তাহলে এই পয়েন্ট হচ্ছে বিস্তার। ধরো উপরের দিকে যদি আমি প্লাস বলি তাহলে এটা হচ্ছে পজিটিভ বিস্তার। আর এই পয়েন্টটাকে যদি আমি নিচের দিক বলি, ধরো নেগেটিভ বলি, ধরো ওয়াই অক্ষ বরাবর উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ বললাম, তাহলে এটা হচ্ছে নেগেটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার বিন্দু। আর তাহলে এটা কি? এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা বা মিন পয়েন্ট, সাম্যাবস্থা বা মিন পয়েন্ট, মধ্যবিন্দু, ঠিক আছে। এবার তাহলে গতিটা কেমন? এভাবে স্পন্দিত হতে থাকলে গতিটা কেমন? গতিটা হচ্ছে সরল রৈখিক, গতিটা সরল রৈখিক গতি। এই যে এইভাবে গতিটা কেমন? সরল রৈখিক। তাহলে বৈশিষ্ট্য চাইছিলাম, 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথম কথা হচ্ছে পর্যাবৃত্ত গতি তো হইতেই হবে, এটা নিয়ে কারো কোনো ডাউট নাই, পর্যাবৃত্ত গতি এই বাংলা বৈশিষ্ট্যটা থাকতেই হবে। 2 নম্বর, পর্যাবৃত্ত গতি হইলে হবে না, তাকে আবার সরল রৈখিক হইতে হবে, সরল রৈখিক হইতে হবে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে সরল রৈখিক গতি, আপ ডাউন, ঠিক আছে, আপ ডাউন, আপ ডাউন, অথবা টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক, এদিক ওদিক, তাহলে সরল রৈখিক গতি তাকে হইতে হবে। এবার দেখো এই দুইটা যখন মিশে যায় না, পর্যাবৃত্ত গতি আর সরল রৈখিক গতি, তখন সেটা স্পন্দন হবেই। এই হবে না স্পন্দন, পর্যাবৃত্ত গতি সরল রৈখিক ভাবে, এই যে এটাই তো স্পন্দন, তাহলে সেটা স্পন্দন গতি। তো এই 3টা বাংলা বৈশিষ্ট্য থাকবেই, স্পন্দন গতি। বাট আমাদের এই বাংলা বৈশিষ্ট্যগুলোর উপরে অত বেশি নজর দিলে চলবে না, আমাদের ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্যের উপরে নজর দিতে হবে, ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্যের উপরে নজর দিতে হবে। তোমরা 9-10-এ পড়ে আসছো, একটা স্প্রিং, ধরো এই হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা, এইটা হচ্ছে সাম্য অবস্থা, শিথিল অবস্থা। এবার এই শিথিল অবস্থা থেকে স্প্রিং যদি একটু প্রসারিত হয় অথবা একটু সংকুচিত হয়, ধরো এইটুকু পরিমাণ প্রসারিত হলো, কতটুকু? এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। তাহলে এক্স পরিমাণ প্রসারিত হলে এই স্প্রিং, দেখো বস্তুটা কি চাই, এই যে বস্তুটা, এই বস্তুটা এখানে আসছে, বস্তুটা কি এখানে থাকতে চায়? বস্তুটা কোথায় ফিরতে চাই বলো? এটা সাম্য অবস্থা, চিন্তা করো, স্প্রিং এর হয়ে চিন্তা করো, ভাবো, ফিল করো, কোথায় ফিরতে চাই? এখানে কি থাকতে চায়? সে সাম্য অবস্থায় ফিরতে চায় না, সাম্য অবস্থায় ফিরবে। তাহলে তুমি স্প্রিংটাকে টেনে এক্স পরিমাণ প্রসারিত করছো, স্প্রিং এই প্রসারণের বিরুদ্ধে একটা প্রত্যয়নী বল দিয়ে পূর্বের যে সাম্য অবস্থাটা ছিল ওই অবস্থায় ফিরে যাইতে চায়। প্রত্যয়নী বল কেন বলি জানো? প্রত্যয়ন করতে চাই, প্রত্যয়ন করা মানে কি? ফিরে যাওয়া, ফিরে যাওয়া। তো স্প্রিংটা প্রসারিত হয়ে এখানে বস্তুটাকে নিয়ে আসছি আমি, এবার বস্তুটা এখানে থাকতে চায় না, বস্তুটা আবার সাম্য অবস্থায় ফিরে যেতে চাই। তাহলে কি করবে? এই স্প্রিং উপরের দিকে টান দিবে, এভাবে টান দিবে স্প্রিং এর একটা প্রত্যয়নী বলের কারণে। এই প্রত্যয়নী বলটা হচ্ছে এফএস। এই প্রত্যয়নী বলের সাথে এই সরণের সম্পর্ক কেমন? তোমরা 9-10-এ পড়ছো, বলো তো। এখন নিজে চিন্তা করো না, কেমন? যত বেশি প্রসারণ তত বেশি বল দিয়ে যাইতে চাইবে না, তাহলে পরস্পরের সাথে কেমন? সমানুপাতিক। তাহলে এফএস সমানুপাতিক এক্স। শুধু সমানুপাতিক বললে হবে না, সমানুপাতিক এবং বিপরীতমুখী। দেখো সরণ কোন দিকে? নিচের দিকে। প্রত্যয়নী বল কোন দিকে? উপরের দিকে। তাহলে শুধু শুধু বল, প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক বললে হবে না, সমানুপাতিক এবং বিপরীতমুখী। অনেকে বলতে ভাই সব সময় এরকম? হ্যাঁ, সংকুচিত হইলেও এরকম। চিন্তা করে দেখো তো,
স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে, এবার এই যে এই পয়েন্টে সংকুচিত হয়ে গেছে। যখন এভাবে স্পন্দিত হতে থাকবে তাহলে নিচের দিকে আসলে প্রসারণ, উপর দিকে গেলে সংকোচন, তাহলে সংকুচিত হয়ে এই পয়েন্টে গেল, এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থা থেকে দেখো তো এবার এইটা সরণ এক্স না, এবার এক্স কোন দিকে, উপরের দিকে। স্প্রিং কি চাই? স্প্রিং চাই পূর্বের অবস্থায় ফিরে যেতে, তাহলে এটা পূর্বের অবস্থায় ফিরে যেতে, মানে প্রসারণ হয়েও থাকতে চায় না। যখন তুমি প্রসারিত করবা ও পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে, আবার যখন তুমি সংকুচিত করে ফেলবা ধাক্কা দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরতে চাইবে। তাহলে এ ফিরতে চাইবে কোন দিকে? সাম্য অবস্থার দিকে। তাহলে এই যে সাম্য অবস্থার দিকে, তাহলে তুমি দেখো না ভাই, এই এক্স উপরের দিকে পজিটিভ দিকে, এফ এস নিচের দিকে নেগেটিভ দিকে, বল সরণের বিপরীতমুখী, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখানেও তাই, দেখো পরস্পরের বিপরীতমুখী। বিপরীতমুখী বোঝানোর জন্য সামনে একটা মাইনাস, তাহলে এই মাইনাসটা কি নির্দেশ করে? এই মাইনাসটা নির্দেশ করে বল আর সরণ পরস্পরের বিপরীতমুখী। বল ও সরণ বিপরীতমুখী, এটা নির্দেশ করে। বিপরীতমুখী, বল ও সরণ পরস্পরের বিপরীতমুখী, এটা নির্দেশ করে। তাহলে এবার আসো 4 নম্বর, যে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার উপর বল সেটা সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে এস এই সেম কণার উপর বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এইবার শোনো, আমরা যখন কোনো কিছুর অবস্থান, বেগ বা সরণ, ত্বরণ ইত্যাদি ইত্যাদি নির্ণয় করি তখন একটা কিন্তু রেফারেন্স পয়েন্ট লাগে। সরল ছন্দিত স্পন্দনের রেফারেন্স পয়েন্ট কোনটা এটা কিন্তু আগে বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামো, তুমি দেখো তো এই যে সরণ হিসাব করলা, যখন মনে করো যে কণাটা স্পন্দিত হতে হতে যখন এই পয়েন্টে আসে তখন সরণটা কাউন্ট করছো থেকে বলো তো ভাই, বলো নিজেরা বুঝে বলো, থেকে মিন পয়েন্ট বা সাম্য অবস্থা থেকে। তাহলে সাম্য অবস্থা থেকে সরণ, তাহলে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এই যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থায় কিন্তু প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স পয়েন্ট, প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আমরা যে কোনো হিসাব করবো কিন্তু এই রেফারেন্স ফ্রেম ধরে। তাহলে প্রসঙ্গ কাঠামো, রেফারেন্স ফ্রেম, আর এফ, বুঝলা সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে। এবার তাহলে বল ও সরণ পরস্পরের সমানুপাতিক ও বিপরীতমুখী, ম্যাথমেটিক্যালি যদি লিখি তাহলে এফ সমানুপাতিক -x। এবার একটা জিনিস দেখো, এই যে বলটা, এই বল সবসময় দেখো, সরণ যখন উপরের দিকে তখনও বল সাম্য অবস্থার দিকে, সরণ যখন নিচের দিকে তখনও বলটা সাম্য অবস্থার দিকে। তাহলে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার ক্ষেত্রে বল সর্বদা সাম্য অবস্থার দিকে। ঠিক আছে, আর এখানে যখন আমরা লিখলাম এফ সমানুপাতিক -x, তো সমানুপাতিক চিহ্ন উঠাই যাবে, দিলাম উঠাই, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক দিতে হয়। স্প্রিং এর ক্ষেত্রে হয়তো সেই ধ্রুবকটাকে আমরা কি বলি বলো তো, 19 বলছো কি বলি স্প্রিং এর ক্ষেত্রে? স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, স্প্রিং এর ক্ষেত্রে হয়তো স্প্রিং ধ্রুবক বললাম, বা অন্যান্য সকল সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ধরো বল ধ্রুবক। ঠিক আছে, বল ধ্রুবক, যে এস এই সেম বল ধ্রুবক। তাহলে এই কে এর নাম হচ্ছে বল ধ্রুবক, এটা হচ্ছে এক্স। এইবার দেখো তো সাম্য অবস্থায় সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সাম্য অবস্থা কোথায়? এই যে সাম্য অবস্থা, বলো তো ভাই সাম্য অবস্থায় সরণ কত? বলো সাম্য অবস্থায় সরণ কত? সরণ হচ্ছে 0 সাম্য অবস্থা, এই যে সাম্য অবস্থা x0। রেফারেন্স ফ্রেম কি? প্রসঙ্গ কাঠামো। তা আমি যখন সরণ কাউন্ট করবো সাম্য অবস্থা থেকে, তো সাম্য অবস্থায় সরণ কত? 0। সাম্য অবস্থায় যদি সরণ 0 হয়, সরল ছন্দিত স্পন্দনের আরেকটা খুব সুন্দর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে সরল ছন্দিত স্পন্দন গতির মধ্যবিন্দুতে মানে সাম্য অবস্থায় মিন পয়েন্টে নিট ফোর্স 0 হবে। তুমি নিজেই দেখো না, এই যে এই পয়েন্ট সাম্য অবস্থা, x হচ্ছে 0, তাহলে x যদি 0 হয় বসাও, x0 বসাও, তাহলে বলের মান f কত পাবা? তাহলে সাম্য অবস্থায় x0 এবং সাম্য অবস্থায় নিট ফোর্স f নিট এটাও হবে 0, তাহলে সাম্য অবস্থায় নিট বল হবে 0। বোঝো নাই? একটা স্প্রিং এর এই যে সাম্য অবস্থা, ধরো যখন এই পয়েন্টে আছে তখন সরণ এইটা, যখন এই পয়েন্টে আছে তখন সরণ এইটা, যখন এই পয়েন্টে আছে তখন সরণ নিচের দিকে মাইনাস সরণ, যখন এই পয়েন্টে আছে তখন সরণ এইটা। তাহলে যখন সাম্য অবস্থায় তখন সরণ কত? সাম্য অবস্থায় সরণ x0। ঠিক আছে, x যদি 0 হয় তো x0 বসাও, তাহলে f ও কি হবে?
0। তাহলে আমরা একটা সুন্দর বৈশিষ্ট্য পাইলাম, সাম্য অবস্থায় সরলসন্ধিত স্পন্দনের জন্য নিট ফোর্স হবে 0। ক্লিয়ার? এইবার আসো ত্বরণ। ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ও বিপরীতমুখী, এটা কি বলার অপেক্ষা রাখে? এই লাইনটা পড়ো, এসএইচএম কণার উপর বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে বল যদি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় তো ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবেই তো, তাই না? এফ এফ সমানুপাতিক এই যে -x, তো এফ ইকুয়াল টু এফ এর মধ্যেই তো এম এ আছে, এম এ সমানুপাতিক -x। এ হচ্ছে ধ্রুবক, মানে সরি এম হচ্ছে ধ্রুবক, ভর ধ্রুবক। তো এম যদি ধ্রুবক হয় তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবেই তো। মানে এ তো মানে কমন সেন্স, বল যেদিকে ত্বরণ তো সেদিকেই থাকবে, তাহলে বল তো সরণের বিপরীত দিকেই থাকবে। তাহলে বল যদি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, ত্বরণও হবে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এবার আরেকটা পয়েন্ট লিখতেছি, দেখো তো তুমি একটু যাচাই করবা। বল ও ত্বরণ, বল ও ত্বরণ সর্বদাই সাম্য অবস্থা অভিমুখী। বল ও ত্বরণ সর্বদাই সাম্য অবস্থা অভিমুখী। ঠিক আছে, বল ও ত্বরণ সর্বদাই সাম্য অবস্থা অভিমুখী। বলো সত্যি কিনা? দেখো বল কোন দিকে? সাম্য অবস্থার দিকে। এখানেও বল কোন দিকে? সাম্য অবস্থার দিকে। তাহলে বল সর্বদাই কোন দিকে? সাম্য অবস্থার দিকে। তো বল যদি সর্বদা সাম্য অবস্থার দিকে থাকে, এফ ইকুয়াল টু তো এম এ, তাহলে ত্বরণও সর্বদা সাম্য অবস্থা অভিমুখে থাকবে। কি বুঝতে পারছো? হাত তোলো, বুঝতে পারছো? গুড। এবার আরেকটা জিনিস একটু বলি, দেখো সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে এই যে এই বৈশিষ্ট্যটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে এফ সমানুপাতিক -x⁴n, বুঝছো? যেখানে n এর মান 1, তাহলে বল সরণের এক ঘাতের, সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাই বলছিলাম না? তো সরণের কয় ঘাতের? যখন বলতেছি সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সরণের এক ঘাতের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাহলে n এর মান 1 হতে হবে। n এর মান যদি 2 হয়, ধরো বল সরণের দ্বিঘাতের সমানুপাতিক ও বিপরীতমুখী, এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিম্পল হারমোনিক মোশন হবে না, সেটা কমপ্লেক্স হারমোনিক মোশন হয়ে যাবে। বুঝতে পারছো? এন কিভাবে আসলো? ওই যে আমরা লিখলাম আর কি, যে এফ সমানুপাতিক -x⁴n, তো এন এর মান কত? 1 না? এই যে এখানে এন এর মান কত? পাওয়ার কত? 1। তো এই কারণে এন এর মান কত বসতে হবে? 1। ধরো আমি বললাম যে আমার কাছে একটা বস্তুকণা আছে, যে বস্তুকণার গতির জন্য বলের সমীকরণটা এরকম, এফ ইকুয়াল টু -2x⁵। এটা কি এসএইচএম? এটা কি সিম্পল হারমোনিক মোশন? উত্তর হচ্ছে না, এটা সিম্পল হারমোনিক মোশন না। কারণ এন এর মান 1 হইতে হবে, পাওয়ার 1 থাকতে হবে। তো সেটাই আমি বুঝাইছি যে এখানে এন এর মানটা 1 হইতে হবে, 2, 3, 4 হইলে হবে না, সেটা কমপ্লেক্স হয়ে যাবে, সেটা কমপ্লেক্স হারমোনিক মোশন হয়ে যাবে, সিম্পল হারমোনিক মোশন হবে না। তাহলে সিম্পল হারমোনিক মোশনের জন্য মোশনের জন্য এফ সমানুপাতিক -x⁴n হবে, যেখানে n এর মান 1 হতে হবে। তাহলে যদি বলা হয় যে এফ ইকুয়াল টু ধরো -2x, তাহলে এইটা এটা এসএইচএম হবে, এটা এসএইচএম হবে। যদি কোনো বস্তুকণার বলের সমীকরণ এটা হয় তাহলে সেটা এসএইচএম হবে। কিন্তু এফ ইকুয়াল টু ধরো -5x⁴, তাহলে এটা এসএইচএম নয়, এটা এসএইচএম হবে না। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু আসে, তো পারা যাবে না, উত্তর দিতে পারা যাবে না। কমপ্লেক্স হারমোনিক মোশন কি? আমরা তো ছোট মানুষ, আমরা তো সিম্পলটা পড়বো, কমপ্লেক্সটা এখন আপাতত পড়বো না। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন মানে এর আরো অনেক জিনিস আছে যেগুলা তোমরা মনে করো যে বড় হবা যখন, তখন আলোচনা করবা। ঠিক আছে, দাদা কলেজ সিলেবাসে তরঙ্গ দিছে, কি করব? রিভাইজ আর্কাইভে তো নাই তরঙ্গ, তো তরঙ্গ দিছে না? তরঙ্গর আমার হোয়াইট বোর্ডের সেই করোনার আগের ক্লাস দিছে তো, পাই নাই না? দিয়ে দিছে, একটু চেক করো। আমার তো মনে হয় দিছে, আমি তো সেদিন দিলাম, আমার কাছ থেকে নিয়ে নিল না, দিয়েছে। তো তরঙ্গের ওই ক্লাসগুলো করো, ওই ক্লাসগুলো গোল্ডেন ক্লাস, ওল্ড ইজ গোল্ড,
ওল্ড ইজ গোল্ড, দেখবা হোয়াইট বোর্ডে সুন্দর করে পড়াইতেছি, একে একে বুঝাইতেছি, ঠিক আছে? তো হোয়াইট বোর্ডের ক্লাস করো, একটু হোয়াইট বোর্ডের স্বাদও নাও। হ্যাঁ, স্মার্ট বোর্ডের স্বাদ তো নিচ্ছে, একটু হোয়াইট বোর্ডের স্বাদও নাও। ওকে, এইবার শোনো, যদি কোনো বস্তু কণার গতি তোমার যদি বলে যে দেখাও যে এই বস্তু কণার গতি সরল ছন্দিতে স্পন্দন গতি দেখাও, তাহলে তুমি কি দেখাবা জানো? এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা সেটা দেখাবা। যদি এই বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে এই বৈশিষ্ট্য এইটা যদি থাকে, তাহলে হ্যাঁ সেই বস্তুর গতি সরল ছন্দিতে স্পন্দন গতি। তাহলে আমাকে কেউ একটা গতি ধরে এনে বলে এই গতিটা সরল ছন্দিতে স্পন্দন গতি, যাচাই করো। আমি তখন দেখব তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা এটা যাচাই করব। যাচাই করে যদি দেখি বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে সেটা সরল ছন্দিতে স্পন্দন গতি, বিশেষ করে এই ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্যটা। আর যদি দেখি না এটা নাই, তাহলে সেটা সরল ছন্দিতে স্পন্দন গতি হবে না। তো আসো আমরা কোনটা দেখব? আমরা প্রথমে দেখব স্প্রিং। আমরা দেখব স্প্রিং। তাহলে স্প্রিং এ সরল ছন্দিত স্পন্দন, স্প্রিং এ সরল ছন্দিত স্পন্দন SHM। দেখো, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিংকে প্রথমে ঝুলানো হয়েছে, ভালো করে খেয়াল করবা, আমি একেবারে ভেঙে চুরে সব বলতেছি। শোনো, প্রথমে কোনো বস্তু ঝুলানো হয়েছিল? উত্তর হচ্ছে না, প্রথমে কোনো বস্তু ঝুলানো হয় নাই। এইবার এই স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাবো। স্প্রিং এর মাথায় একটু বস্তু ঝুলাইলে, একটা বস্তু যদি স্প্রিং এর মাথায় ঝুলানো হয়, তাহলে তখন স্প্রিংটা একটু প্রসারিত হয়ে থামবে। এই যে এখানে এসে থামলো। তাহলে এইটা ছিল শিথিল অবস্থা, এই যে এটা হচ্ছে শিথিল অবস্থা, শিথিল অবস্থা, ঠিক আছে? এইটা হচ্ছে SHM এর সাম্য অবস্থা, ভালো করে বুঝবা। এটা হচ্ছে SHM এর সাম্য অবস্থা। সাম্য অবস্থা কিন্তু এইটা না, মেইন পয়েন্ট হচ্ছে এইটা, ভর ঝুলানোর পরে এখানে এসে থামছে। এখন কি SHM তৈরি হয়েছে? না, এখনো SHM তৈরি হয়নি। তুমি একটা স্প্রিং নিছো, সিলিং থেকে প্রথমে স্প্রিংটাকে ঝুলাইছো, দেন তারপরে এই বস্তুটাকে স্প্রিং এর মাথায় আস্তে করে ঝুলাই দিলা। দেখবা তখন স্প্রিং একটু প্রসারিত হয়ে থামবে। SHM এখনো তৈরি করে নাই, দোলা শুরু করে নাই, দোলন বা স্পন্দন এখনো শুরু হয়নি। এইবার তুমি ধরো যখন বস্তু ঝুলাইছো, তখন এতটুকু প্রসারণ হয়েছে না? এই প্রসারণটুকুর পরিমাণ L, এই প্রসারণটুকুর পরিমাণ হচ্ছে L। কতটুকু প্রসারিত হয়েছে? L পরিমাণ প্রসারিত হয়েছে। এবার এটা না স্প্রিং এর শিথিল অবস্থা, স্প্রিং তো চাই পূর্বের অবস্থায় ফিরে যেতে। তাহলে স্প্রিং কি করবে? এই যে এখানে গিয়ে একটা প্রত্যয়নী বল দিবে উপরের দিকে। বস্তু ঝুলাইছি, বস্তুর একটা ভার আছে না, ভার, ওজন কত? mg। কোন দিকে? নিচের দিকে। আর L পরিমাণ প্রসারিত হয়েছে, তাহলে স্প্রিং এর L পরিমাণ প্রসারণের বিপরীতে একটা বল দিবে না? স্বাভাবিক, একটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থায় আছে। এবার এরে যদি তুমি টেনে প্রসারিত করো, টেনে যদি x পরিমাণ প্রসারিত করো, এই প্রসারণের বিরুদ্ধে একটা বল দিবে না? তাহলে যখন স্প্রিং এর মাথায় বস্তুটা ঝুলাইছো, বস্তুর ভর হচ্ছে mg, mg নিচের দিকে, আর স্প্রিংটা L পরিমাণ প্রসারিত হয়ে গেছে। L পরিমাণ প্রসারিত হয়ে গেলে স্প্রিং একটা বল দিবে উপরের দিকে। তো উপরের দিকে এই যে বলটা দিবে, এই বলটা কত জানো? পরিমাণটা কত জানো? K × L। কিভাবে? এই যে F সমানুপাতিক -x, তো এক্সটাই তো L, প্রসারণটাই তো L, তাহলে F সমানুপাতিক -L, তাহলে অর্থাৎ F = কত? K × L। মাইনাস মাইনাস দিক নির্দেশ করে, তাহলে মান কত? মান যদি বলি বলটার মান কত, তাহলে মান হচ্ছে K × L। তাহলে উপরের দিকে এই যে প্রত্যয়নী বল, সেটা হচ্ছে K × L। বলো তো এইটা না সাম্য অবস্থা? প্রথমে যাচাই করতে হবে সাম্য অবস্থায় নিট ফোর্স নাকি শূন্য। প্রথমে যাচাই করতে হবে সাম্য অবস্থায় নিট ফোর্স শূন্য, তো এটা সাম্য অবস্থা। তুমি বলো KL বড় না mg বড়? বলো, বুদ্ধি খাটো, বলো KL বড় না mg বড়? সেম। যদি mg বড় হইতো তাহলে তো আরো একটু নিচে নামতো, আর KL যদি বড় হইতো তাহলে তো এত নিচে নামতো না, আর একটু উপরে থাকতো। তাহলে এই পয়েন্টে এসে থেমে আছে, থেমে আছে, দেখো এই পয়েন্টে থেমে আছে। তাহলে এই পয়েন্টে যখন থেমে থাকবে, তাহলে উপরের দিকে বলটা KL, নিচের দিকে বল mg, দুইটা পরস্পর সমান, তাহলে এটা সাম্য অবস্থা। তাহলে সাম্য অবস্থায় mg এবং KL পরস্পর সমান, পরস্পর সমান, পরস্পর সমান। নিচের দিকে mg, উপরের দিকে KL পরস্পর সমান। তাহলে বলো না ভাই নিট ফোর্স কত?
এফ নিট সাম্য অবস্থায় নিট কত? নিট শূন্য। সেম না হলে সাম্য অবস্থায় আসতে পারতো না? ইয়েস, অবশ্যই, খুব ইম্পর্টেন্ট কথা বলছো। যদি সেম না হইতো, এই দুইটা যদি সমান সমান না হইতো, তাহলে সাম্য অবস্থায় আসতো না। এই কারণেই তো যখন আমি ধরো বস্তুটাকে ঝুলাইছি, এই এম ভরের বস্তুটাকে এর মাথায় ঝুলাইছি, তখনই তো নিচের দিকে আসা শুরু করছে। কেন? কারণ এমজি বেশি। এই কারণে প্রসারণ হচ্ছে, প্রসারণ হচ্ছে, প্রসারণ হচ্ছে, কে এল এর মানটা বাড়ছে, কে এল এর মানটা বাড়ছে, যত প্রসারণ কে এল এর মানটা বাড়ছে। যখন কে এল আর এমজি পরস্পর সেম, দেন থেমে গেল, দেন সাম্য অবস্থা উপনীত হবে। এসেই সেম এখনো তৈরি হয় নাই। এটা মিন পয়েন্ট সাম্যাবস্থা, সাম্যাবস্থায় নিট ফোর্স শূন্য। এইবার এসেই সেম তৈরি হবে। কেমনে? এইবার তুমি এটাকে ধরে সামান্য একটু নিচের দিকে, সামান্য একটু নিচের দিকে টেনে ছেড়ে দিবা, তাহলেই এসেই সেম তৈরি হবে। তাহলে সামান্য একটু ধরো, এই যে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম, সামান্য একটু নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হইল, সামান্য একটু নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হইল। তাহলে এই যে সামান্য একটু নিচের দিকে টেনে ছেড়ে দিলাম না, এই পরিমাণটা, এই যে এইটুকু পরিমাণ ছেড়ে দিলাম নিচের দিকে, এইটা হচ্ছে এক্স। কেন এক্স? কারণ এইটা এসএইচএম এর সাম্য অবস্থা। তো সাম্য অবস্থা থেকে সরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এইভাবে ধরো, এবার টেনে ছেড়ে দিলে এইভাবে দুলতে থাকবে, বুঝছো? এইভাবে স্পন্দিত হতে থাকবে। তাহলে কোন পয়েন্টকে কেন্দ্র করে এভাবে স্পন্দিত হতে থাকবে? কোন পয়েন্টকে? এই পয়েন্টকে কেন্দ্র করে। এই যে সাম্য অবস্থা এখানে ছিল, তারপরে এখানে, এখানে, তারপরে উপরের দিকে, এই যে এইখানে, এইভাবে স্পন্দিত হতে থাকবে। তাহলে ধরো কোনো একটা মুহূর্তে, ধরো এখানে আছে, কোনো একটা মুহূর্তে ধরো এই পয়েন্টে আছে, এই, তাহলে কতটুকু সরণ আছে এই পয়েন্টে? এই যে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে কতটুকু সরণ হয়েছে? এস, এক্স পরিমাণ সরণ হয়েছে। এবার সবাই একটু লেখা থামাও তো, দেখি কেমন পারো তোমরা লেখা থামাইতে। লেখা থামাও। এইটুকু আগে থেকে কত ছিল? এল। এইটুকু ছিল এল, এইটুকু ছিল এল, আর আরো কতটুকু প্রসারণ? এক্স। এবার সবাই একটু চিন্তা করো, দেখো এই বস্তুটার ভার ছিল এম, তাহলে নিচের দিকে যে ওজনটা ছিল সেটা ছিল এমজি। এমজি আগে এল পরিমাণ প্রসারণের জন্য উপরের দিকে কে এল প্রত্যয়নী বল ছিল। এইবার প্রসারণটা কত বলো তো? শুধু এল। দেখো তো এখান থেকে আরো এক্স পরিমাণ প্রসারিত হয়ে গেছে না? তাহলে উপরের দিকে প্রসারণ এবার এল প্লাস এক্স। তাহলে উপরের দিকে এই যে বলটা, উপরের দিকের যে বলটা, এই যে বলটা, এই বলটা আগের চেয়ে, আগের কে এল এর চেয়ে এবার বেশি না? তাহলে সেটা কত হবে? কে এল প্লাস এক্স। বুঝতে পারছো না পারো? বলো। এই যে বলটা হবে, এই বলটা হবে আগের চেয়ে বেশি। আগে তো কে ইন্টু এল ছিল, এবার তো কে ইন্টু এল প্লাস এক্স, এটা ছিল, এটা বোঝা গেছে? নিচের দিকে এমজি, স্প্রিং এর টোটাল প্রসারণ এল প্লাস এক্স, টোটাল প্রসারণ। তাহলে এল প্লাস এক্স টোটাল প্রসারণ হলে প্রত্যয়নী বল কে ইন্টু এল প্লাস এক্স। এখন বলো তো নিট বল, এবার কিন্তু এই দুইটা সমান না, এবার কিন্তু এই দুইটা সমান না, এইটা আর এটা কিন্তু সমান না। তাহলে এবার কিন্তু একটা নিট বল আছে। নিট বল কোন দিকে? উপরের দিকে। কেন? কারণ এটা বড়। বুঝাও তো আমার এইটা কেন বড়, বুঝাও এটা কেন বড়? কেন কে এল প্লাস এক্সটা বড়? ভাই কে এল আর এমজি সমান, তাহলে এল এর সাথে যদি এক্স যোগ হয় তাহলে তো অবশ্যই এটা বড় হয়ে যাবে, এটা কমন সেন্স কি, তাই কিনা? তাহলে নিট বল থাকবে এই যে উপরের দিকে, নিট বল উপরের দিকে। উপরের দিকে মানে কোন দিক? এটা কোন দিক? এটা কি? এটা সাম্য অবস্থা। তাহলে উপরের দিকে মানে সাম্য অবস্থার দিকে, এইটা হবে সাম্য অবস্থার দিকে নিট বল। কি কথা বুঝছো? সাম্য অবস্থার দিকে নিট বল। তাহলে এই নিট বলটা হচ্ছে এফ নিট, এই যে সাম্য অবস্থার দিকে নিট বল। তাহলে এবার এই এফ নিটটা আমরা হিসাব করতে চাই, সবাই একটু বোর্ডে থাকো। এফ নিট, এই এফ নিটটা আমরা হিসাব করতে চাই। তাহলে উপরে কে এল প্লাস এক্স, কে এল প্লাস এক্স, আর নিচের দিকে এমজি। তাহলে নিট বল উপরে কে এল প্লাস এক্স থেকে এমজি বাদ, মাইনাস এমজি। আমরা কি দেখাইতে চাইছি? আমরা দেখাতে চাইছি স্প্রিং এর সরল সন্ধিতে স্পন্দন গতি হবে। এরকম ভাবে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে এইটা সাম্য অবস্থা ধরে স্প্রিংটা যদি এভাবে স্পন্দিত হতে থাকে, তাহলে সরল সন্ধিতে স্পন্দন গতি হবে। তাহলে আমার দেখাইতে হবে বৈশিষ্ট্য। কোন বৈশিষ্ট্য? এইটা। অর্থাৎ এই বৈশিষ্ট্যটা মানে কি না, অর্থাৎ বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় কিনা।
এটা আমরা এখান থেকে দেখাবো। হয়েই গেছে, দেখানো হয়ে গেছে। এই যে বল এফ, এফ নিট এফ, তাহলে এই এফ নিট কে এল প্লাস কে এক্স মাইনাস এমজি। এমজি এবং কে এল সমান, তাহলে এমজি আর কে ইন্টু এল এর মান যদি সমান থাকে তাহলে এই কে এল আর এমজি কাটাকাটি, তাহলে অতএব নিট ফোর্স এফ নিট এটা ইকুয়াল টু কে ইন্টু এক্স। এটা হচ্ছে মানের বিবেচনায়। এবার দিক বিবেচনা করলে, দিক বিবেচনায় যদি আমরা এবার লিখি এফ নিট এটা ইকুয়াল টু কে ইন্টু এক্স। দেখো এবার বোর্ডে দেখো, সাম্য অবস্থা অভিমুখী বল এফ নিট, দেখো লাল লাল কালি দিয়ে, কোন দিকে? উপরের দিকে, সাম্য অবস্থার দিকে। আর ওই পয়েন্টে, এই পয়েন্টে সরণ এটা, তাহলে সরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে বল নিট বল যেদিকে, সরণ তার বিপরীত দিকে। নিট লব্ধি বলটা যেদিকে, সরণ তার বিপরীত দিকে। তাহলে পরস্পরের বিপরীতমুখী, এই যে মাইনাস। তো তখন আমরা সুন্দর করে এভাবে ভেক্টর ফরম্যাটে লিখতে পারি যে এফ নিট এটা ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। বুঝছো? এই ক্লিয়ার? তাহলে এটা কি সরল সন্ধিতে স্পন্দনের বৈশিষ্ট্য না? সরল সন্ধিতে স্পন্দনের বৈশিষ্ট্য। এফ নিটটা বুঝো নাই? আচ্ছা দেখো, এফ নিটটা বুঝো নাই। এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ওজন নিচের দিকে এমজি, আর স্প্রিংটা টোটাল কতটুকু প্রসারণ হয়েছে? আগে তো এল পরিমাণ ছিল, তাহলে এইভাবে যদি স্পন্দিত হতে থাকে, এই যে সাম্য অবস্থাকে ধরে এইভাবে যদি স্পন্দিত হতে থাকে, এই পয়েন্টে আরও এক্স পরিমাণ প্রসারণ, তাহলে টোটাল প্রত্যয়নী বল হবে কে ইন্টু এল প্লাস এক্স। এল প্লাস এক্স টোটাল প্রসারণ। এবার এটা অবশ্যই বড় আর এমজি ছোট, তাহলে লব্ধি বল উপরের দিকে। এবার লব্ধি বল নিট বল, নিট বল কেমনি হিসাব করে? ধরো একটা বস্তুর উপর উপরের দিকে বল 12 নিউটন, নিচের দিকে বল 10 নিউটন, তাহলে লব্ধি বল কত? 12 বিয়োগ 10, সেটাই করছি, কে এল প্লাস এক্স মাইনাস এমজি করছি। কি বোঝা গেছে? বলো এইবার এই যে সমীকরণটা, এই সমীকরণ এক্স এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার এই যে ধরো এক্স এর পাওয়ার এন, তো এন এর মানটা কত? এন এর মান 1। তাহলে এখানে এক্স এর ঘাত কত? ঘাত বা এন কত? 1। তাহলে এটা সরল সন্ধিতে স্পন্দনের বৈশিষ্ট্য, বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে সাম্য অবস্থায় নিট ফোর্স 0 হয়েছে, সাম্য অবস্থায় নিট ফোর্স 0 হয়েছে, বৈশিষ্ট্য মানছে। দেখো সাম্য অবস্থায় আমরা দেখাইছি যে সাম্য অবস্থায় নিট ফোর্স 0, এটা হয়েছে। এবার সাম্য অবস্থা থেকে যে কোনো সরণ অবস্থানে, এটা সাম্য অবস্থা, তো এভাবে যদি স্পন্দিত হতে থাকে তাহলে উপরে নিচে, আমরা নিচে দেখাইছি। তুমি যদি বলো ভাই একটু পরে উপরে দেখান, আমি দেখাবো, তাও দেখাবো। তাহলে সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে, সাম্য অবস্থান থেকে উপরে বা নিচে গতি বরাবর যে কোনো দিকে সরণ অবস্থানে বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়েছে। তাহলে সাম্য অবস্থা হতে এস এইচ এম গতি রেখা বরাবর যে কোনো সরণ অবস্থানে সাম্য অবস্থা অভিমুখী বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, সরণের একঘাতের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়েছে। তাহলে ওকে, তাহলে তো এটা সরল সন্ধিত স্পন্দন হবেই। তাহলে অতএব স্প্রিং এর এই গতিটা সরল সন্ধিত স্পন্দন গতি, এটাই আমাদের দেখাইতে হবে। ঠিক আছে? এবার আমি গতি বরাবর কোথায় দেখাইছি? নিচে না? তুমি গতি বরাবর উপরের দিকে দেখাবা, দেখাও তো একটু উপরের দিকে, গতি বরাবর উপরের দিকে স্প্রিং এর ক্ষেত্রে হিসাবটা করে দেখাবা তো আমাকে। আসো আঁকি। এই যে স্প্রিং শিথিল অবস্থা, তারপরে স্প্রিংয়ে ভার ঝুলালাম, স্প্রিংয়ে এই যে ভার ঝুলানো হইল, তো ভার ঝুলানো হইলে স্প্রিংটা একটু নিচের দিকে নেমে থাকবে। এটা ছিল শিথিল অবস্থা। আর এইটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর জন্য সাম্য অবস্থা। ঠিক আছে? এটা হচ্ছে সাম্য অবস্থা। এবার কতটুকু প্রসারণ হয়েছে? এল পরিমাণ। এই বস্তুটার ভার কত? এম, তাহলে ওজন নিচের দিকে এমজি, তাহলে উপরের দিকে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলের পরিমাণটা কে ইন্টু এল। তাহলে সাম্য অবস্থায় এমজি ইন্টু কে এল পরস্পর সমান, তাহলে নিট ফোর্স, সাম্য অবস্থায় নিট ফোর্স 0। ঠিক আছে? এবার আসো একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিই। এই যে
নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিতে পারো, আবার চাপ দিয়ে ছেড়ে দিতে পারো। তা আগে আমি এই পয়েন্টে দেখাইছি, এবার এই পয়েন্টে দেখাবো না। এবার এই যে সাম্য অবস্থা, এভাবে স্পন্দিত হবে, এভাবে স্পন্দিত হয়ে উপরের দিকে একটা পয়েন্ট। তো উপরের দিকে একটা পয়েন্ট ধরো একটু সংকুচিত হবে স্প্রিংটা আর কি। এবার উপরের দিকে একটা পয়েন্ট ধরো এই পয়েন্ট, এইখানে উপরের দিকে এই পয়েন্ট এখানে। তো এইখানে আমার একটু দেখাও যে বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয় লব্ধি বলটা। এবার আমাকে একটু দেখাও, হিসাব করে করো, তোমাদের টাইম 1 মিনিট টাইম। দেখাও এমজি দেখাও, প্রসারণ দেখাও, তারপরে স্প্রিং এর প্রত্যয়নী বল দেখাবা, তাহলেই হয়ে যাবে। দেখো ওজন নিচের দিকে জানি তো, এই যে ওজন এমজি নিচের দিকে, ওজন এমজি নিচের দিকে, এমজি এমজি নিচের দিকে। এইবার শোনো খুব ভালো করে খেয়াল করো, বলো তো এবার স্প্রিং এর প্রসারণ কতটুকু? এল মাইনাস এক্স। কেমনে? এক্স কোনটুকু ভাই? এক্স হচ্ছে এইটুকু সাম্য অবস্থা থেকে। এটা না সাম্য অবস্থা, এক্স সবসময় কাউন্ট হয় সাম্য অবস্থা থেকে। তাহলে সাম্য অবস্থা থেকে উপরের দিকে সরণ, তাহলে স্প্রিং আলটিমেটলি কতটুকু প্রসারিত হয়ে আছে? আগে তো স্প্রিং এল পরিমাণ প্রসারণ ছিল, তো তা থেকে যদি এক্স পরিমাণ উপরে উঠে আসে, তাহলে স্প্রিং শিথিল অবস্থা হতে, স্প্রিংয়ের যে শিথিল অবস্থা, সেই শিথিল অবস্থা, এটা শিথিল অবস্থা, সেই শিথিল অবস্থা থেকে স্প্রিং কতটুকু প্রসারিত হয়ে থাকবে? এল মাইনাস এক্স। বলো বলো সবাই বলো, কত? এল মাইনাস এক্স, এই যে এইটুকু প্রসারণ। তাহলে এটা হবে এল মাইনাস এক্স, তাহলে এই যে এইটুকু প্রসারণ হবে। দেখো এই যে শিথিল অবস্থা থেকে, শিথিল অবস্থা, তা থেকে এল মাইনাস এক্স পরিমাণ প্রসারণ হবে। তাহলে স্প্রিং তো শিথিল অবস্থায় ফিরতে চাই, তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বলটা, এই যে উপরের দিকে প্রত্যয়নী বলটা, এই প্রত্যয়নী বলটা হবে এবার কে ইন্টু এল মাইনাস এক্স। ছোট কমে যাবে, এবার এইটুকু কমে যাবে। কেন? এল থেকে দেখো চিন্তা করো, আগে ছিল এল, এখন এল মাইনাস এক্স, কমে যাচ্ছে, তাহলে এটা তো কমে যাবে এবার। তাহলে তুমি এবার বলো তো ভাই, এমজি আর কে এল যদি পরস্পর সমান হয়, তাহলে এমজি বড় নাকি কে এল মাইনাস এক্স বড়? বলো। আমি তোমারে বললাম এমজি এবং কে এল পরস্পর সমান। এবার তুমি আমার টু দ্য পয়েন্ট অ্যান্সার দাও। এই বস্তুর উপর নিচের দিকে বল এমজি, এই বস্তুর উপর উপরের দিকে বল কে এল মাইনাস এক্স, কে ইন্টু এল মাইনাস এক্স। তাহলে কে বড়? যদি এমজি আর কে এল পরস্পর সমান হয়, তা আমি যদি এখন এখান থেকে কিছু কমাইনি, এখান থেকে যদি কিছু কমাইনি, তাহলে তো এটা বড় হয়ে যাবে আর এটা ছোট হয়ে যাবে। তো তাই কে এল মাইনাস এক্স ছোট আর এমজি হচ্ছে বড়। বুঝতে পারছো? এমজি কি বড়, তাহলে এমজিটা এবার বড়, কে এল মাইনাস এক্স ছোট। তাহলে লব্ধি কোন দিকে থাকবে? উপরেরটা, উপরের কে এল ছোট, কে এল মাইনাস এক্স ছোট, আর নিচের দিকে এমজিটা বড়, নিচের এমজিটা বড়, তাহলে লব্ধি থাকবে বড়টার দিকে। তাহলে লব্ধি বলটা থাকবে বড়টার দিকে, এফ নিট। তাহলে এবার এফ নিট হবে নিচের দিকে, তাহলে এফ নিট থাকবে নিচের দিকে। এই যে এফ নিট, দেখো সব সময় এফ নিট সাম্য অবস্থার দিকে। মজার ব্যাপার এটা যে সাম্য অবস্থার দিকে থাকবে সবসময় লব্ধি বলটা। বোঝা গেছে? তাহলে এই লব্ধি বলটা এবার আমরা বের করতে চাই, আবার দেখি একই জিনিস আসে কিনা। তাহলে এফ নিট হবে এবার বড়টা এমজি, তা থেকে বিয়োগ ছোটটা কে এল মাইনাস এক্স। তাহলে এমজি মাইনাস কে এল, মাইনাসে মাইনাসে প্লাস কে ইন্টু এক্স, আর এমজি এবং কে এল পরস্পর সমান। তাহলে এমজি এবং কে এল পরস্পর সমান, কাটাকাটি। তাহলে এফ নিট এটা ইকুয়াল টু কে এক্স। তাহলে আবারও বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক ও বিপরীতমুখী, পরস্পরের সমানুপাতিক ও বিপরীতমুখী, সামনে একটা মাইনাস। কি বুঝছো? যে এফ নিট এটা ইকুয়াল টু কি মাইনাস কে ইন্টু এক্স। কেন ওই মাইনাসটা কেন দিলাম? ওই যে বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, দেখো তাই হয়েছে। এই যে সরণ, এই যে বল, তাহলে বল এবং সরণ পরস্পরের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে এফ নিট ভেক্টর ফরম্যাটে যদি লিখি, এফ নিট এটা ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ছুটি দেন এখন, মাইর দিব, ছুটি না মাইর দিব, ছুটি না। তাহলে বুঝতে পারছো? ওকে, হোমওয়ার্ক লিখো, লিখো এবার হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখো, এইচডব্লিউ লিখো এবার হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে প্রথমে ডিফারেন্সিয়েশনের বেসিক দেখবা, ডিফারেন্সিয়েশনের সূত্র পড়ে রাখবা। সূত্র ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটারই,
ইন্টিগ্রেশন আমি কিন্তু ধরবো, ইন্টিগ্রেশনের সূত্র সুন্দর করে সূত্রগুলো পড়ে রাখবা, পরের ক্লাসে লাগবে। আর 2 নম্বর যে কাজটা করবা সেটা হচ্ছে এসএইচএম এর ব্যবকলনীয় সমীকরণ, এসএইচএম এর ব্যবকলনীয় সমীকরণ এটা বের করবা এবং তারপরে এসএইচএম ব্যবকলনীয় সমীকরণ সমাধান, এসএইচএম এর এই ব্যবকলনীয় সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান সমাধান করবা, ঠিক আছে। আর ভাববা একটা সরলচন্দ্রিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ কেমন হতে পারে, সরণের সমীকরণ নিয়ে ভাববা। বুঝতে পারছো? পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকু পড়া, ঠিক আছে। প্রথম ক্লাস আজকে কিন্তু বেশি পড়াই নাই, কম পড়াইছি না? কি কি পড়াইলাম? এই কমই পড়েছি, বেশি পড়াই। ওকে, তাহলে টাটা টাটা।